আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো বিজ্ঞানে 30-30টা এমসিকিউ কারেক্ট করার জন্য এই একটা ক্লাসই যথেষ্ট। কারণ হচ্ছে আমরা আজকের এই ক্লাসে শুধুমাত্র 190টা এমসিকিউ এমন ভাবে শিখবো যে এমসিকিউ গুলা মূল বই, গাইড এবং টেস্ট পেপার এবং বিগত সালের 10-12 বছরে আসা প্রশ্নগুলা অ্যানালাইসিস করে তৈরি করা যে 190টা এমসিকিউ আমরা যদি শিখি তাহলে বিজ্ঞানে 30-30টা এমসিকিউ কারেক্ট করতে পারবা। কারণ হচ্ছে এই 190টা এমসিকিউ এমন ভাবে এবং টপের যেগুলা পরীক্ষায় আসবেই, এই পরীক্ষায় যেগুলা আসবে 2026 সালে বিজ্ঞানে যে প্রশ্নগুলো আসবে শুধুমাত্র সেইগুলাই সিলেক্ট করা হয়েছে 190টা। এবং সকল বোর্ডের জন্য 2026 সাল সিলেবাস অনুযায়ী সকল বোর্ডের জন্য 190টা শুধুমাত্র এমসিকিউ সিলেক্ট করেছি। মূল বই, গাইড এবং টেস্ট পেপার সকল বোর্ড অ্যানালাইসিস করে 10-12 বছরের বোর্ড অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো বারবার প্রত্যেক বছর আসে সেই প্রশ্নগুলাই আমি এখানে সিলেক্ট করেছি। এইবার 2026 সালের জন্য যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটা করে সম্পূর্ণ 190টা এমসিকিউ আমার সাথে সাথে মুখস্থ করতে পারো, ইনশাআল্লাহ এখানে যত ধরনের টার্ম আছে, ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে, সব এই এমসিকিউ এর ভিতরে আমি সমাধান করে দেব। এই ক্লাসটা তুমি ধৈর্য সহকারে দেখলে তোমাকে আর অন্য কোনো বই প্লাস হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল, অন্য কোনো ক্লাস তোমাকে দেখতে হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা বরাবরের মতো যেভাবে কমন পাইছো এইবারও এটাতে 100% কমন পাবে। এটা হুবহু কমন পাবে, একদম হুবহু 30-30টা কমন পাবা। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে তোমরা কমন পাই। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চ্যাপ্টার নাম্বার 1 এ আমরা যে টপ লেভেলের এমসিকিউ গুলো শিখে নিব সেটা হচ্ছে, দেখো 1 নাম্বারটা, কোনটি খাদ্যের সহায়ক উপাদান? উত্তর হবে ক, পানি। বলছে কোনটি খাদ্যের সহায়ক উপাদান, সেটা হচ্ছে উত্তর হবে পানি। 2 নাম্বার, প্রাণীদেহে শর্করা কোনটি তৈরি করে? প্রাণীদেহে শর্করা কি তৈরি করে? তাপ তৈরি করে। প্রাণীদেহে শর্করা কোনটি তৈরি করে? তাপ তৈরি করে। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন বলছে কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? উত্তর হবে ক, খেজুর। মানে খেজুর খেলে আমরা কি পাই? প্রচুর পরিমাণে গ্লুকোজ পাই। আচ্ছা, 4 নম্বর বলছে সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজের উৎস কোনটি? উত্তর হবে কি ঘ, আখের রস। আখের রসে কি পাওয়া যায়? সুক্রোজ পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন বলছে তোমাকে, দেখো মধুতে নিচের কোনটি থাকে? মধুতে নিচে থাকে হচ্ছে ফ্রুক্টোজ। কারণ ফ্রুক্টোজে কি থাকে? প্রচুর পরিমাণে চিনি থাকে। তো 6 নম্বর, সেলুলোজ শর্করার উৎস কোনটি? সেলুলোজ শর্করার উৎস হচ্ছে ক নাম্বার, শুকনো ফল। শুকনো ফল। 7 নম্বর হচ্ছে কোনটি কোষ্ঠকাঠিন্য রোধক? উত্তর হবে খ, সেলুলোজ। কোনটি কোষ্ঠকাঠিন্য রোধক? উত্তর হবে কি সেলুলোজ। 8 নম্বর প্রশ্ন বলছে 20 গ্রাম স্নেহ পদার্থ থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? তো 20 গ্রাম স্নেহ পদার্থ থেকে শক্তি পাওয়া যায় হচ্ছে কত? 180 কিলোক্যালোরি। 9 নম্বর প্রশ্ন বলছে আমিষ গঠনের একক কোনটি? উত্তর হবে খ, অ্যামাইনো অ্যাসিড। আমিষ গঠনের একক কোনটি? অ্যামাইনো অ্যাসিড। 10 নম্বর বলছে যে উদ্ভিজ আমিষ কোনটি? উদ্ভিজ আমিষ মানে উদ্ভিদ থেকে আমরা কোন আমিষটা পাই? সেটা হচ্ছে কি? ডাল পাই, তাই না? ডিম তো আমাদের পশু পাখি দেয়, মাছ তো আর না, উদ্ভিদ না। পনির তো আর উদ্ভিদ পাওয়া যায় না, তাই না? তাহলে উদ্ভিজ আমিষ কোনটি? উত্তর হবে ঘ, ডাল। ডালটা গাছ থেকে, উদ্ভিদ থেকে পাই আমরা। এরপরে 11 নম্বর প্রশ্ন বলছে মানব দেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? মানব দেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? মুখস্থ করে নাও, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। কত ধরনের? 20 ধরনের। 12 নম্বর বলছে প্রাণী দেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? বলছে প্রাণী দেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? উত্তর হবে খ, 50%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে আমার সাথে সাথে এমসিকিউ গুলা মুখস্থ করে ফেলে দাও, একদম যাজরা করে ফেলো। তোমরা 30-30টা এমসিকিউ কারেক্ট করতে পারবাই। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, তোমাকে 30-30 পাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তুমি পুরা ক্লাসটা দেখেই বলবা, পুরা ক্লাসটা তুমি তুমি যদি দেখো নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি যে 2 বছরে যা এমসিকিউ না শিখছি, বিজ্ঞানে যা না শিখছি, আজকের এই ক্লাসে যে টপ লেভেলের এমসিকিউ গুলা শিখে আমার একটা আত্মবিশ্বাস আসছে। আমি এই আত্মবিশ্বাসের জন্যই আমি কি করব? ভালোভাবে আমি একটা পরীক্ষা দিতে পারবো। দেখো 13 নাম্বারটা দেখো কি বলছে যে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? উত্তর হবে কি খ, ভিটামিন সি। 14 নাম্বার, কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে? মানে বলছে কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহযোগিতা করে, সহায়তা করে। তাহলে হচ্ছে যে চর্বিযুক্ত মাছ আমাদের চোখকে কি করতে? সহযোগিতা করে, সুস্থ রাখতে সহায়তা করে। আচ্ছা, 15 নাম্বার বলছে কোনটি ভিটামিন ই এর উত্তম উৎস? মানে বলছে কোনটি ভিটামিন ই এর উত্তম উৎস হবে? উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার, পাম তেল। 16 নাম্বার বলছে ভিটামিন বি ওয়ান এর অভাবে
কোন রোগটি হয়? ভিটামিন B1 এর অভাবে কোন রোগটি হয়? উত্তর হবে খ, বেরি রোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে, আর জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমি 90টা তোমাদের দিয়েছি। এই জ্ঞানমূলক প্রশ্ন ক্লাসটা করবা আর এমসিকিউ গুলা করবা। তুমি যদি বিজ্ঞানে যে ভালো একটা রেজাল্ট না করতে পারো, তুমি আমাকে এসে বইলো, তুমি ইনশাল্লাহ বলবা আইসে পরীক্ষা দিয়ে, স্যার আমি সবগুলা কমন পাইছি, ইনশাল্লাহ সকল পরীক্ষার চাইতে এই পরীক্ষাটা ফাটাফাটি দিয়েছি। এটা যদি তুমি না বলো, তাহলে গ্যারান্টি আমি বলছি যে আমার নাম তুমি পাল্টাই রাখবা, এটা বলবাই তুমি আইসে। যেমন এই যে তুমি বলছো না, কৃষি শিক্ষায় বলছো না, ইতিহাসে বলছো না, এরপরে পরিণতিতে বলছো না, তো এই পরীক্ষায় আইসে আবার কনফিডেন্স ভাবে বলবা, 100% আইসে বলবো আমি কনফিডেন্স তুমি এখান থেকে কমন পাইবে, 100% কমন পাইবা। এরপরে দেখো 17 নাম্বার, থায়ামিনের উৎস কোনটি? তো উত্তর হবে থায়ামিনের উৎস হচ্ছে ডেকিসাটা চাল ও যকৃৎ। 18 নম্বর প্রশ্ন বলছে, কোন ভিটামিনের অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা যায়? মানে বলছে কোন ভিটামিনের অভাবে খাওয়ার অরুচি, বমিভাব বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। এটা হচ্ছে ভিটামিন B6, ভিটামিন কে B6। এরপরে 19 নাম্বার, নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? উত্তর হবে খ, আমলকি, ফুলকপি, আনারস। আমলকি, ফুলকপি, আনারস হচ্ছে কি ভিটামিন সি এর উৎস। এরপরে 20 নাম্বার বলছে যে লেবু, টমেটো, ধনেপাতা, ফুলকপি ইত্যাদি জাতীয় খাদ্যের তীব্র অভাবে নিচের কোনটি হতে পারে? লেবু, টমেটো, ধনেপাতা, ফুলকপি ইত্যাদি জাতীয় খাদ্যের তীব্র অভাবে নিচের কোনটি হতে পারে? উত্তর হবে ঘ, স্কারবি রোগ হতে পারে। কি হতে পারে? স্কারবি রোগ হতে পারে। এরপরে হচ্ছে 21 নাম্বার, ভিটামিন সি এর কাজ কোনটি? ভিটামিন সি আমাদের কি কাজ করে? আমরা যে ভিটামিন সি খাবো, কি কারণে খাবো? এটা হচ্ছে খ নাম্বার, শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনা। কি বলছে? শুষ্ক ও খসখসে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য, মানে তোমার চামড়া যদি খসখসে হয়ে যায়, এটা ফিরে আনার জন্য তোমার ভিটামিন সি খাওয়া উচিত। বুঝতে পারছো তো? তো 22 নাম্বার হচ্ছে, চোখ ভালো রাখার জন্য প্রয়োজন কি? মানে চোখ ভালো রাখার জন্য তোমার কি প্রয়োজন? আমরা যে চোখ আছে আমাদের, একমাত্র পৃথিবীকে এত সুন্দর, এটা দেখার একমাত্র উপায় হচ্ছে আমাদের চোখ, রাইট? এবং এই চোখকে ভালো রাখার যে প্রয়োজন, যা যা প্রয়োজন, সেটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, রাইট? এরপরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া, হ্যাঁ রাইট। জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া, জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া। উত্তর তিনটাই সঠিক হবে, তার মানে ঘ নাম্বারটা সঠিক, 1 2 3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত 22 নাম্বার পর্যন্ত তোমরা বুঝতে পারছো এবং মুখস্থ করে ফেলতে পারছো। 23 নাম্বার প্রশ্নটা বলছে, ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে, মানে ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে তোমাকে কি কি হতে পারে? তো যেরকম থিলমিয়া রোগ হয়, এরপরে হচ্ছে দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। 3 নাম্বার হচ্ছে লোমকূপের গুড়ায় গুটি সৃষ্টি হয়। উত্তর হবে 1 2 3, তিনটাই সঠিক হবে, মুখস্থ করে নাও, তিনটাই কি হবে? সঠিক হবে। 24 নাম্বার, পেয়ারাতে, আমরা যে পেয়ারা খাই, এই পেয়ারাতে উপস্থিত থাকে খাদ্য উপাদান, কি কি উপাদান থাকে? ক্ষত সরাতে সহায়ক, হ্যাঁ, রোগ প্রতিরোধ করে, স্কারবি রোগ ভালো করে। তার মানে তিনটাই সঠিক হবে, তিনটাই 1 2 3 সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে একটা উদ্দীপক দিছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। বলছে, গ্রামের ছেলে মাহিন একদিন সন্ধ্যার পর পড়তে বসে সে তার মাকে চিৎকার করে ডেকে বলে, মা আমি চোখে ঝাপসা দেখছি। কি দেখছি? চোখে ঝাপসা দেখছি। মা তেমন গুরুত্ব দিলেন না। কিছুদিন পর সে অনুভব করলো সন্ধ্যার পর থেকে সে কিছুই দেখতে পায় না। তার মানে এটা কি? রাতটা না, রাতে চোখে দেখে না। তাহলে 25 নাম্বার, মাহিন এর জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান হলো, মানে খাদ্য উপাদান হলো কি কি? গাজর, কাঁঠাল, আম, পাকা পেঁপে, লেটুস পাতার ডাল। কারণ লেটুস পাতার ডাল খেলে তো তোমার চোখের জ্যোতি বাড়বে না। তার মানে এই 1 এবং 2 সঠিক হবে, ক নাম্বারটা সঠিক, 1 এবং 2 ক নাম্বারটা সঠিক হবে। লেটুস পাতার ডাল এটা খেলে কি চোখের জ্যোতি কমে? বাড়ে না? বাড়ে না। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না, যে আমাদের লেটুস পাতার ডাল খেলে চোখের জ্যোতি বাড়ে না। গাজর, কাঁঠাল, আম, পাকা পেঁপে এগুলা খেলে কি হয়? চোখের জ্যোতি বাড়ে। আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এটা যেন মনে থাকে, পরীক্ষা এই টাইপের কোশ্চেন আসবে, এটা আমার কথা মনে করে এটা সঠিক আনসার দিও, ওকে? আচ্ছা, 26 নাম্বার বলছে, কোন ভিটামিনের অভাবে মাহিন এ রোগে আক্রান্ত হয়? মানে কোন ভিটামিনের অভাবে মাহিন এ রোগে আক্রান্ত হয়, মানে কি রোগে বলতো? রাতকানা রোগে। ওই যে রাতে চোখে দেখে না, বুঝো না? বুঝো নাই ব্যাপারটা? রাতে চোখে দেখে না, দিনের বেলা ঠিকই দেখে, রাতে চোখে দেখে না, বুঝো নাই? ওই যে 26 নাম্বার, তাহলে উত্তর কি হবে? ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে, কোন অভাবে? ভিটামিন এর অভাবে এই টাইপের কোশ্চেন আসবে, এই কারণে তোমাকে এখানে একটু নাটকীয় করতেছি, বুঝতে পারছো? মনে যেন থাকে,
স্যার এখানে একটু নাটক করছে, বুঝো নাই? হ্যাঁ, তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। একটা প্রশ্ন, ভিটামিন উদ্দীপকের কি কারণে এখানে কি মাহিনের রোগ রাতকানা হয়েছে? ভিটামিন এর অভাবে। এখন এইটার জন্য ছোট মাছও কিন্তু খাইতে হবে। হ্যাঁ, আমাদের বাবা মা প্লাস হতো দাদা দাদি বলছে না, এই চোখে নষ্ট হয়ে যাবে, চোখ চোখ ভালো রাখার জন্য ছোট মাছ খাইতে হবে, বলছে কিনা বলো? তো এটাও কিন্তু অপশনে থাকলে কিন্তু ছোট মাছও দিতে হয়। এরপরে 27 নাম্বার, যে প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ কত? উত্তর হবে গ প্রায় 50 গ্রাম। কত গ্রাম? 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ কত গ্রাম? প্রায় 50 গ্রাম। 28 নাম্বার, আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে কি ক্যালসিয়াম। কোন পদার্থে? কোন ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। 29 নাম্বার, কোনটি প্রাণীদেহের অস্থি? অস্থি মানে কি জানো? হাড়। হাড়, হাড় চিনো না? আমাদের যে হাড় আছে, কোনটি প্রাণীদের অস্থি বা দন্তের প্রধান উপাদান? উত্তর হবে কি খ নাম্বার ক্যালসিয়াম। কি? ক্যালসিয়াম। অস্থি ও দন্তের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এগুলা প্রশ্ন ইম্পর্টেন্ট আসবে এগুলা। 20 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? মানে হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? উত্তর হবে খ ক্যালসিয়াম। কি? ক্যালসিয়াম। 31 নাম্বার, আমাদের দৈহিক ওজনের শতকরা কত ভাগ প্রাণী মানে পানি? বলছে আমাদের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি? উত্তর হবে খ 60 থেকে 75 ভাগ কি পানি। 32 নম্বর প্রশ্ন বলছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কি পরিমাণ পানি পান করা প্রয়োজন? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কি পরিমাণ পানি পান করা প্রয়োজন? উত্তর হবে খ 2 থেকে 3 লিটার। 2 থেকে 3 লিটার। মনে রাখো, আমাদের যে পূর্ণবয়স্ক আমরা, আমাদের কিন্তু 2 থেকে 3 লিটার প্রত্যেক দিন পানি খাওয়া প্রয়োজন, না খেলে আমরা অসুস্থ হয়ে যাব। এরপরে দেখো 33 নাম্বার, হিমোগ্লোবিন এর পরিমাণ কমে গেলে, হিমোগ্লোবিন এর পরিমাণ যদি কমে যায়, যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে কি চোখ ফ্যাকাশে বা হাত পা ফোলা যায়, তারপরে দুর্বলতা, মাথা ঘুরে, এরপরে অস্থি ক্ষয় বা দন্ত ক্ষয়। তো হিমোগ্লোবিনের অভাবে অস্থি ক্ষয় এবং দন্ত ক্ষয় হয় না। দন্ত হচ্ছে কি দাঁত এবং অস্থি হচ্ছে হাড়। হাড় এবং দাঁত ক্ষয় হয় না। ক্ষয় হচ্ছে চোখ ফ্যাকাশে দেখা যায়, হাত পা অনেকের ফুলে যায়, দুর্বলতা লাগে, মাথা ঘোরায়। এটা হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণের কারণে। কারণ এটা হচ্ছে ক হচ্ছে কি উত্তর হবে 1 এবং 2 সঠিক হবে। 34 নাম্বার প্রশ্ন বলছে রাফেজের প্রধান উৎস কি? মানে রাফেজ আমরা কোথা থেকে পাই? একটা হচ্ছে রাফেজ হচ্ছে কি আঁশ, এই যে আঁশযুক্ত যে খাবারগুলো আছে না, সেগুলো হচ্ছে রাফেজ। যেমন আমরা শাকসবজি, এখান থেকে আঁশ পাই না, এটা হচ্ছে শাকসবজির মধ্যে থেকে আঁশ পাই, তার মানে এটা রাফেজ। আলু থেকে আঁশ পাই না, উপরে ছাল যেটা বলি সেটা হচ্ছে রাফেজ। ডাল থেকেও আমরা ছোলা, যেটা ছোলার উপরে যেটা পাই সেটা হচ্ছে কি রাফেজ। তার মানে ঘ নাম্বারটা 1 2 3 সঠিক। 35 নাম্বার বলছে যে বিএমআই কি? মানে বিএমআই কি? উত্তর হবে বিএম হচ্ছে, দেখো খ নাম্বারটা উত্তর হবে যে ওজন, মানে বিএম একটা বডি মাস ইন্ডেক্স, এটা একটা বডি মাস ইন্ডেক্স, এটা হচ্ছে ফুল মিনিং। এবং বিএমআই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সঠিক থাকা প্রয়োজন, না হলে আমাদের দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যা হয়। তো এটার খ নাম্বার উত্তর হবে। এবং বিএমআই এর জন্য কি একটা ম্যাথ তোমাদের আসে কিনা বলো? তো ম্যাথে যেহেতু আসে, সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে সূত্রটা কি এবং এটা দিয়ে কি ধরনের ম্যাথ করা যায়। তো বিএমআই ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স, এবং এর সূত্র হচ্ছে ওজন কেজি, মানে ওজনটা হবে কেজিতে, ভাগ হবে উচ্চতা মিটার স্কয়ার, মানে উচ্চতাটা হবে মিটারে। এখন বিষয়টা তুমি তোমার নিজের বিএমআই কিন্তু বের করতে পারবে, কারণ তোমার ওজন তুমি জানো, তুমি মাপবা, উচ্চতা তোমার কত সেটাও তুমি মাপবা, মেপে কিন্তু বিএমআই বের করতে পারো। তো এখানে হচ্ছে 36 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে, মানে 35 এর কিন্তু খ নাম্বার সঠিক, কারণ এটা সূত্র বলছে বিএমআই কি। বিএমআই হচ্ছে ওজন কেজি ভাগ হচ্ছে উচ্চতা মিটার স্কয়ার, এটা হচ্ছে সঠিক হবে। এরপরে 36 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে আরিবার ওজন 60 কেজি। কত কেজি? 60 কেজি, এবং উচ্চতা হচ্ছে 1.5 মিটার, তবে তার বিএমআই কত? তো এখানে যেভাবে তুমি করবা, মনে করো যে আমরা শিখলাম যে বিএমআই সমান সূত্র হচ্ছে ওজন, মানে ওজন, আমরা কিন্তু বিএমআই এর সূত্র শিখে আসছি তাই না? ওজন, তারপরে হচ্ছে উচ্চতা কি মিটার স্কয়ার, রাইট? তাহলে ভাগ হবে উচ্চতা মিটার স্কয়ার। তাহলে এখানে দেখো যে ওজন কত? ওজন হচ্ছে 60। ওজন কত? 60। এবং তোমার মিটার কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 1.5, রাইট? তাহলে 1.5, তারপরে তুমি কি দিলা, এরপরে আমাদের কি হবে, এই যে 1.5 উচ্চতার উপরে স্কয়ার হবে। তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি যে 60 কে আমি 60 রাখলাম, এখন 1.5 কে দুইবার গুণ করে 60 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 26.7 আসবে। তার মানে এই যে ঘ নাম্বারটা সঠিক হবে 26.7। এইভাবে বিএমআই বের করতে হবে, এবং বিএমআই কিন্তু তোমাদের সিকিউতেও আসে। তো আমি এটা এই কারণে দেখালাম যাতে তোমরা সিকিউতেও পারো, বা তোমাদের
সংক্ষিপ্ত প্রশ্ন যে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন যদি চলে আসে তো এ তো তোমার একজনের বয়স দেওয়া আছে, কি উচ্চতা ওজন দেওয়া আছে 73 কেজি এবং তার উচ্চতা দেওয়া আছে এত কেজি, তোমাকে বললো বিএমআই কত, তাহলে তুমি এইভাবেই বের করবা। আশা করি তোমরা পারবা। কি করবা, বিএমআই কে ওজন দিয়ে উচ্চতা মিটার স্কয়ার কে কি করবা, ভাগ করে দিবা। যে উচ্চতা এটা হবে মিটারে, যদি সেন্টিমিটার থাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, মিটারে যাবে। তাহলে আমি জানি যে সেন্টিমিটার যদি 100 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাইতে পারি, যাই আমরা এইভাবে ক্যালকুলেশন করে কি করব, আমাদের বিএমআইটা বের করব। তো এরপরে দেখো উদ্দীপকের আলোকে 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। তো তোমাকে বলছে সিয়ামের ওজন 50 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.7 মিটার। কত বলছে, সিয়ামের ওজন হচ্ছে 50 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.7 মিটার। সে বিরিয়ানি, পোলাও, তেহারি খেতে বেশি পছন্দ করে, শাকসবজি ও ফলমূল খুব কম খায়। তো সিয়ামের বিএমআই কত, মানে তোমাকে এখানে বলছে সিয়ামের বিএমআই কত। তাহলে বিএমআইটা আমরা এইভাবে বের করতে পারি না। দেখো তো আমরা তো একটু আগে শিখে আসলাম না, যে স্যার আমরা তো শিখছি যে বিএমআই সমান সূত্র হচ্ছে ওজন। তো ওজন আমি লিখলাম স্যার এখানে ওজন, তারপরে উচ্চতা মিটার স্কয়ার। তো উচ্চতা মিটার স্কয়ার দিলাম, দেওয়ার পরে ওজন স্যার কত বলছে, 50 কেজি বলছে। কি বলছে, 50 কেজি বলছে। আর উচ্চতা বলছে 1.7 তারপরে স্কয়ার। এখন আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি যে 50টা রাখবো, 1.7 কে দুইবার গুণ করব, গুণ করে 50 দিয়ে সেই 1.7 দিয়ে দুইবার গুণ করলাম, সেই ফলাফল দিয়ে এই 50 কে যদি আমি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 17.3, মানে 17.3 আসবে। তার মানে ক নাম্বারটা কি হবে, সঠিক হবে। তো বিএমআই তো আশা করি তোমরা পারবা কিভাবে বের করতে হবে। আশা করি তোমরা যেহেতু 2 বছর ভালোভাবে পড়ছো, এখন বিএমআই তারপর আমি একটু টাচ দিলাম, অনেকে আসো যে এটা বুঝো না কিভাবে বের করবা। কারণ তোমাকে তো এই যে 50-এর জায়গায় 100 দিতে পারে না, আবার 50-এর জায়গায় 60 দিতে পারে বা 40 দিতে পারে। তখন যদি আমরা এই 17.3 মুখস্থ বিদ্যায় দিয়ে আসি তাহলে এটা তো প্রবলেম, এটা তো ম্যাথ। তো এটা যদি আমরা মানে মুখস্থ বিদ্যায় দিয়ে আসি তাহলে তো ভুল হয়ে যাবে। যদি হুবহু আসে এই 50 কেজি 50.7 তাহলে ঠিক আছে, কিন্তু 50-এর জায়গায় যদি তোমাকে 40 দিল অথবা 1.7 এর জায়গায় 1.5 দিল, তখন তো তোমাদের রেজাল্ট মিলবে না। তখন আমরা এভাবে ক্যালকুলেশন করে, একটু কষ্ট করে ক্যালকুলেশন করে এইভাবে সলভ করে আসবো। আশা করি তোমরা এই বিএমআই কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর 38 নম্বর প্রশ্ন তোমাকে বলছে সিয়ামের যে সকল স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, মানে সিয়ামে যে ওই যে অতিরিক্ত বিরিয়ানি তারপরে তেহারি যে খায় বাহিরের জিনিস, সিয়ামের যে সকল স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে, এটা ঠিক আছে, বাহিরের জিনিস খাইলে অতিরিক্ত চর্বি জমে আমাদের, কারণ তেলযুক্ত অনেক খাবার বাহিরের সবগুলো। 2 নম্বর খাদ্য পরিপাকে ব্যাঘাত করতে পারে, খাদ্য পরিপাকে মানে খাদ্য হজমে ব্যাঘাত করতে পারে, এটা রাইট। তারপরে দেহে ভিটামিন ও খনিজ লবণের অভাবজনিত রোগ হতে পারে, ভিটামিন এবং খনিজ লবণের অভাবজনিত রোগ হতে পারে। উত্তর হবে ঘ 1, 2, 3। 39 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে, মানে খাদ্য পিরামিডের একদম স্টার চিহ্ন দেও, সকল ভুলের জন্য 5টা স্টার চিহ্ন মারো, এই প্রশ্নটা আসবে। যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে, উত্তর হবে ক পনির থাকে। কি থাকে, পনির। 40 নাম্বার বার্গার একটি ক্ষতিকর খাবার, কারণ এতে আমরা বার্গার যে বাজারের ফাস্টফুড থেকে আমরা যে বার্গার খাই, এটা একটি ক্ষতিকর খাবার, কারণ এতে কি থাকে, বেশি পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে, এটা রাইট। এতে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব আছে, হ্যাঁ রাইট। অধিক হারে চর্বি থাকলেও চিনির পরিমাণ কম থাকে, এটা রং, কারণ চিনির পরিমাণও বেশি থাকে। তার মানে কি উত্তর হবে কি ক নাম্বারটা সঠিক। উত্তর কি ক নাম্বারটা সঠিক, 1 ও 2। 41 নাম্বার প্রশ্ন বলছে কালটার কি জাতীয় পদার্থ, কালটার কি জাতীয় পদার্থ, উত্তর হবে ঘ হরমোন জাতীয় পদার্থ, হরমোন জাতীয় পদার্থ। 42 নাম্বার বলছে সংক্রামক রোগ কোনটি, উত্তর হবে সংক্রামক রোগ হচ্ছে এইডস, এইডস হচ্ছে সংক্রামক রোগ। 43 নাম্বার কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত করেন, বলছে কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত করেন, উত্তর হবে খ 1981 সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত করেন। 44 নম্বর প্রশ্ন বলছে এইচআইভি আক্রমণের কত সময় পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না, উত্তর হবে ঘ 5 বছর। কত বছর, 5 বছর, মানে এইচআইভি আক্রমণের কত সময় পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না, সেটা হচ্ছে 5 বছর যাবত। কত বছর, 5 বছর, মনে রাখো। এরপরে এইচআইভি ভাইরাস কোন ধরনের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে, উত্তর হবে গ টি লিম্ফোসাইট রক্তকণিকাকে আক্রমণ করে, টি লিম্ফোসাইট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এটা আমরা শিখে ফেলছি। এর বাহিরে কোনো ভুলে কোনো ধরনের এমসিকিউ আসবে না। আমরা এখন চ্যাপ্টার নাম্বার 2 এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে, যেগুলা শিখলেই আমাদের 2 নাম্বার চ্যাপ্টারের আর কোনো এমসিকিউ সলভ করতে হবে না। আমি বই, মূল বই প্লাস হচ্ছে গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট সকল কিছু একসাথে করে এরপরে যাচাই বাছাই করে এই যে টপ লেভেলের যে এমসিকিউ গুলো আছে সেগুলাই সিলেক্ট করেছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং 100% বিজ্ঞানে 30এর ভিতরে 30টা এমসিকিউ তুমি কারেক্ট করো। 1 নাম্বার প্রশ্নটা বলছে, দেখো দ্বিতীয় চ্যাপ্টারের 1 নাম্বার প্রশ্নটা করছে, কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে খ 4 ডিগ্রি সেলসিয়াস। পানির 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব সবচেয়ে বেশি। 2 নাম্বার, পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? উত্তর হবে খ তাপমাত্রার উপর নির্ভরশীল। 3 নম্বর প্রশ্ন বলছি, 1 কিউবিক মিটার পানির ভর কত? 1 কিউবিক মিটার পানির ভর হচ্ছে 1000 কেজি। উত্তর কি? ক নাম্বারটা 1000 কেজি। 4 নম্বর কোশ্চেন তোমাকে বলছে, কোনটি সার্বজনীন দ্রাবক? কোনটি সার্বজনীন দ্রাবক? পানি 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 পানি। উত্তর হবে H2O, পানি। আচ্ছা, 5 নাম্বার, পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা কত ভাগ? বলছে পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা কত ভাগ? উত্তর হবে 1 ভাগ। কত ভাগ? 1 ভাগ। 6 নাম্বার, বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয়। এরপরে উভয়ধর্মী পদার্থ সর্বজনীন দ্রাবক। উত্তর হবে 2 এবং 3। উত্তর হবে ঘ 2 এবং 3 সঠিক। 7 নাম্বার, নিচের কোনটি শুধু পানিতেই জন্মে? নিচের কোনটি শুধু পানিতেই জন্মে? উত্তর হবে সিঙ্গারা। সিঙ্গারা। 1 নাম্বার, কোন উদ্ভিদটি মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়? বলছে কোন উদ্ভিদটি মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়? উত্তর হবে কেশরদাম। কি? কেশরদাম। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন বলছে তোমাকে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? দেখো, কাণ্ড খুব নরম হয়, বংশবিস্তার সাধারণত অজব জননে হয়, এরপর হতে শুধু মূল রোম পানি শোষণ করে। উত্তর হবে ক 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা, 10 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে তোমাকে, যে 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার? স্যার এটা কি মুখস্থ করব? না, এটা মুখস্থ করবা কেন? মুখস্থ যেটা করবা সেটা আমি বলে দিচ্ছি। কারণ 150 এর জায়গায় তো 500 থাকতে পারে, অথবা 1000 থাকতে পারে, 1 কোটি থাকতে পারে, তখন কি করবা? বা এখানে 200 থাকতে পারে, তখন কি করবা? তখন তো ঝামেলা হয়ে যাবে। স্যার অপশন তো মিলে নাই। এখানে আমি শিখাই দিচ্ছি, এটা ভালো করে শিখে নাও যে কিভাবে তুমি বের করবা যে 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। তুমি মনে রাখবে এইভাবে যে 1 লিটার পানিতে 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম, হ্যাঁ 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। তুমি মনে রাখবা কি? 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। মনে রাখছো? তাহলে 1 লিটার পানিতে যদি 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন হয়, এই যে অক্সিজেন O2 থাকা প্রয়োজন হয়, তাহলে 150 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন বলো? 1 লিটারের জন্য যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে 150 এর জন্য কত হবে? 150 গুণন হবে তোমার কি 5। কত গুণন হবে? 5। গুণ করলে হবে কত? 750। কত হবে? 750। তাহলে ক নাম্বারটা রাইট হবে। বুঝতে পারছো? বুঝো নাই ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এইটা, বুঝছো? পড়ালেখা করতেই হবে, পড়ালেখা না করলে উপায় নাই, এটা বুঝতেই হবে। এই ধরনের প্রশ্ন আসবেই তোমার, তুমি ভালো করে বুঝো। বুঝছো? দেখো, 150 এর জায়গায় যদি 200 থাকে, কত থাকে? 200। যে 200 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? পারবো না? অবশ্যই পারতে হবে। 1 সেকেন্ডের ব্যাপার, একটা তুড়ি দিয়ে তুমি এই ম্যাথ সলভ করতে পারবা। কিভাবে? যে স্যার এখানে যেটা করব সেটা হচ্ছে, এই যে 200 কে জাস্ট কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। কেন স্যার 5 দিয়ে গুণ করব? এই কারণে স্যার, 1 লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন স্যার? 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। এই কারণে এই 5 দিয়ে আমরা গুণ করব স্যার। 5 দিয়ে যদি আমরা 200 রে গুণ করি স্যার, তাহলে 5 দোকানে 10, এরপর আরো দুইটা শূন্য হবে, তার মানে কত গ্রাম? 1000 মিলিগ্রাম অক্সিজেন দরকার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যদি তোমাকে এখন 500 দেয়, পারবা না? 500 সাথে কত গুণ হবে? 5 গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের যদি এমসিকিউ আসে, পারবা না? ও আরেকটা কথা বলে নেই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই যে যারা বিদ্যুতের হিসাব করতে পারো না, যে কত ইউনিট আসছে, কয়টা বাতি জ্বালাইতেছো, এরপরে কয়টা
ফ্যান চালাইতেছো, এরপরে দেখা যায় তো তোমার কত ইউনিট আসলো, এরপরে এই কত ইউনিটের কয় টাকা তোমাকে মাসিক বিল দিতে হবে, এই যে টাইপ জানুয়ারি মাসে কত বিল দিতে হবে, এই টাইপের যে ম্যাথ গুলা তোমাদের যে সমস্যা আছে না, এটা আজকে আমরা এই ক্লাসে সলভ করে দিব। আজকে এমন ভাবে তোমাকে শিখাবো, এটা আজীবনেও বলবা না। এবং এই যে কারেন্টের যে লোক তোমাকে বেশি টাকা নিয়ে যায় না, মাঝে মধ্যে বেশি লেগে নিয়ে যায় না, তুমি এটা ধরতে পারবা যে আপনি কেন বেশি লেখলেন, আমার আইসে 500 কেন আপনি 1000 টাকা লিখছেন। বুঝতে পারছো? সব এলাকায় তো সেম না, কিছু কিছু আছে যে আন্দাজে মনে করো মিটার থেকে লিখে নেয়, তাই না বলতো? এরকম এটা যেন তুমি ধরতে পারো, তোমার এটা কিন্তু দরকার, এটা জানা দরকার যে কিভাবে আমি যদি 5টা ফ্যান চালাই, 5টা বাতি জ্বালাই, তাহলে আমার জানুয়ারি মাসে কত টাকা বিল আসতে পারে যদি প্রতি ইউনিটের দাম 10 টাকা হয়। এটা জানা দরকার কিনা বলো? এটা জানা দরকার হলে অবশ্যই তোমার ওই 11 অধ্যায়ের যে তোমার প্রবলেম গুলা সলভ করবো, সেটাতে তুমি সহজভাবে শিখতে পারবা। এবং ওইটা যদি শিখো, তাহলে তো তোমার এই শিখেওতে আর করতে কষ্ট করতে হচ্ছে না, শিখেও তুমি পাচ্ছ। কারণ একটা প্রশ্ন এরকম আসবেই, এই ইউনিট বের করা এবং কত জানুয়ারি বা মার্চ মাসে বা জুলাই মাসে কত টাকা বিল দিতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে আসবে, আসবে না বলো তো? তুমি শিওর না আসবে? তো তোমার যাদের এই প্রবলেম গুলো আছে, এটা আমি সলভ করে দিব আজকে, এমন ভাবে সলভ করো তুমি পারবাই। বুঝতে পারছো? এখন দেখো, যা শিখতেছি প্রতি চ্যাপ্টার ওয়াইজ সেই প্রশ্নগুলা তুমি দেখো। এরপরে আরো আছে কিন্তু, বল নিয়ে অনেক ম্যাথ আছে, সেটাও আমরা শিখবো। দেখো, এখন আমরা এটা একটু মুছাই দেই। এরপরে দেখো, তোমাকে 11 নাম্বার বলছে যে যে জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 10 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। এই যে প্রশ্ন কিন্তু দেখো 10 নাম্বারের পরের নাম্বারে কিন্তু বলে বলছে, দেখো 150 ছিল, এখানে আসছে 10। তাহলে জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 10 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন বলো তো? 1 লিটারের জন্য যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে 10 লিটারের জন্য কত হবে? 5 10 50 না কত? এই যে 5 10 50 আমি লিখে দেখাই দিলাম, এই কোনো সারের ক্ষমতা আছে এটা কাটার জন্য বলো তো? তুমি কেউ কি এই মার কাটতে পারবে? হ্যাঁ, পারবে কিভাবে? এটা তো 100% সঠিক হয়েছে। দেখো তো কয় সেকেন্ড সময় লাগছে। তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, মিনিমাম 5 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে আমাদের এখানে যে সংখ্যায় থাকুক না কেন, সেটাতে আমরা কি করে দিব? গুণ করে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি এই টাইপের এমসিকিউ সকল ভরে আসবে এবং তোমরা পারবা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা তোমাদের ক্ষমা প্রার্থী যে ক্লাসটা হয়তো লং হচ্ছে, কিন্তু লং হলে তুমি এই 190টা এমসিকিউ শিখলে তুমি আর অন্য কিছু করতে হবে না, তুমি ধৈর্য সহকারে শিখো। কারণ তুমি এই 190টা এমসিকিউ পড়লে মিনিমাম 2500 এমসিকিউ সলভ করতে পারবা। এবং তোমার এখন তো সময় নাই, সামনে যতটুকু সময় আছে এই 190টা এমসিকিউ পড়ে তুমি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা হলে যেতে পারবা। 30-এর 30টা এমসিকিউ তুমি খুব দিয়ে আসতে পারবা। হয়তো কারো ভালো লাগতেছে না এইসব আলাপ, তোমরা পারো, যারা পারে না তাদের জন্য খুব কাজে লাগবে এটা। দেখো 12 নাম্বার, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত হওয়া প্রয়োজন? উত্তর হবে খ 6 থেকে 8। 13 নাম্বার, পিএইচ এর মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়? বলছে পিএইচ এর মান, পাওয়ার অফ হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম কি বলা হয়? পিএইচ বলা হয়। পাওয়ার অফ হাইড্রোজেন ফুল মিনিং হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। এর মান কত হলে, কম হলে, কত কম হলে, মানে এর মান কত কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়? উত্তর হবে 6। উত্তর কি? ক নাম্বারটা 6। এরপরে দেখো 14 নাম্বার, অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হয়? অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে পিএইচ এর মান কমে। কি? ঘ নাম্বারটা কমে। আমরা মিটার স্কেল পিএইচ এর স্কেল যখন আমরা দেখেছি, 7 হচ্ছে নিরপেক্ষ। 7-এর যদি কম হয় তাহলে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, 7-এর বেশি হলে আমাদের ক্ষারীয় পরিমাণ বাড়তে থাকে। এরপরে তোমাকে একটা অনুচ্ছেদ দিছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো, 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। যে বর্তমানে মানুষ মাছ চাষে আগ্রহী হচ্ছে, মানে বর্তমানে মানুষ মাছ চাষে আগ্রহ হচ্ছে। চাষি রবিনের প্রথম পুকুরটির মাছের বৃদ্ধি সন্তোষজনক, আর দ্বিতীয় পুকুরের মাছগুলো দুর্বল। এখন 15 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম পুকুরের পানি কি? প্রথম পুকুরের পানি হচ্ছে ক্ষারীয়। কারণ প্রথম মানে যে পুকুরের পানি ক্ষারীয়, সেই পুকুরের মাছ কি বৃদ্ধিটা ভালো, যেটা ক্ষারীয় কম সেটাতে বৃদ্ধি ভালো না। তো 16 নাম্বার, যে দ্বিতীয় পুকুরের পানির কোনটি হ্রাস করা উচিত? মানে অ্যাসিডটা বেশি, দ্বিতীয় পুকুরের অ্যাসিডটা বেশি হওয়ার কারণে এখানে মাছটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, এখানে বৃদ্ধি ভালো হয় নাই, অ্যাসিডটা বেশি। 17 নাম্বার, পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলা। যে পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটি? উত্তর হবে খ ক্লোরিন। উত্তর হবে কি? খ ক্লোরিন পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ। 18 নম্বর, ব্লিচিং পাউডার এর সংকেত কোনটি?
ব্লিচিং পাউডার এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এই যে ক নাম্বারটা CaOCl তারপর হচ্ছে Cl, মানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডারের সংকেত। এটা তুমি মুখস্থ করে নাও, জ্ঞানমূলক প্রশ্ন আসে যে ব্লিচিং পাউডারের সংকেত লেখো বা কি। তো জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে সেটি আমরা এমসিকিউ এর সাথে সাথে এটাও শিখে ফেলি, মুখস্থ করে ফেলি যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তার মানে CaOCl, Cl হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। 19 নাম্বার, বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি ব্যবহার করে? মানে বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি ব্যবহার করে? উত্তর হবে গ সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড। 20 নাম্বার, বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা হয়? উত্তর হবে ঘ ক্লোরিনেশন, উত্তর হবে কি ক্লোরিনেশন। 21 নাম্বার, ওষুধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়? উত্তর হবে ঘ পাতন, মানে ওষুধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়? উত্তর হবে ঘ পাতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পানিতে সীসার অধিক উপস্থিতিতে কোন রোগ হয়? সীসা যদি বেশি উপস্থিত থাকে তাহলে আমাদের কিডনি বিকল হয়ে যায়, কিডনি যকৃৎ বা বিকল হয়ে যায়। 23 নাম্বার, আর্সেনিক যুক্ত পানি পান করলে কোন রোগটি হয়? উত্তর হবে ত্বকের ক্যান্সার হয়, ক নাম্বারটা। 24 নাম্বার, তেজস্ক্রিয় পদার্থ হলো থুরিয়াম বা রেডন নাইট্রেট সার, উত্তর হবে ক 1 ও 2 সঠিক হবে। 25 নাম্বার বলছে পানিতে প্রচুর শ্যাওলা জন্মায়, পানিতে কি প্রচুর শ্যাওলা জন্মায়? ফসফেটের খুব বেড়ে গেলে, নাইট্রোজেন খুব বেড়ে গেলে, উত্তর আর্সেনিক খুব বেড়ে গেলে, উত্তর হবে ক 1 ও 2 সঠিক হবে। এরপরে দেখো যে উদ্দীপকটি পড়ো, 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? উদ্দীপকটি তোমাকে পড়তে বলছে এবং 26 এবং 27 নং প্রশ্ন উত্তর দিতে বলছে যে তেজস্ক্রিয় পদার্থ পানিতে মিশে জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহে একটি রোগ সৃষ্টি করে। আবার পানিতে অনাকাঙ্ক্ষিত পদার্থের উপস্থিতি নদীর নাব্যতা হ্রাস করে। উত্তর হবে যে প্রশ্ন বলছে উদ্দীপকে কোন রোগের কথা বলা হয়েছে? উত্তর হবে ঘ ক্যান্সার, উত্তর হবে কি ক্যান্সার। 27 নাম্বার বলছে যে উদ্দীপকের আলোকে নাব্যতা হ্রাসকারী উপাদান সমূহ, ক নাম্বার 1 নাম্বার বলছে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত করে, 2 নাম্বার নৌযান চলাচলে অসুবিধা ঘটায়, 3 নাম্বার পানি ঘোলাটে করে। উত্তর হবে ঘ 1 2 3 সঠিক হবে। 28 নাম্বার, বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা বৃদ্ধি পেলে কি হয়? উত্তর দেখো, 1 নাম্বার বলছে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে, জলজ প্রাণী সমূহ মরে যাবে, পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে। উত্তর হবে ঘ 1 2 3 সঠিক উত্তর হবে। 29 নাম্বার, ভাত নির্মাণের ফলে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? মানে বলছে যে এই যে বরাল এবং কি কুমার, মানে বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? সেটা হচ্ছে বরাল এবং কুমার। 30 নাম্বার, কত সালে রামসার কনভেনশন চুক্তি হয়? উত্তর হবে খ 1971 সালে। 31 নাম্বার, রামসার কনভেনশন কত সালে সংশোধন করা হয়? উত্তর হবে গ 1982 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 190টা এমসিকিউ টপ এমসিকিউ সলিউশনের আজকে এখন আমরা শিখবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 টপ এমসিকিউ গুলো। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো 1 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি? উত্তর হবে ঘ 90% বা 90 ভাগ পানি। 2 নাম্বার, রক্তরসে খাদ্য সার হিসাবে উপস্থিত থাকে কোনটি? উত্তর হবে ক অ্যামিনো অ্যাসিড। 3 নাম্বার, রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা কোনটি? মানে রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি? উত্তর হবে ঘ রক্তরস। 4 নাম্বার, রক্তরস পরিবহন করে কি? অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন। 2 নাম্বার, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান। 3 নাম্বার বলছে হরমোন, এনজাইম, লিপিড। উত্তর হবে ঘ 2 এবং 3 সঠিক। তারপরে তোমাকে একটা অনুচ্ছেদ দিয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো সুমনের বয়স 32 বছর, তার ওজন 55 কেজি, ইদানিং তার ঠোঁটের দুপাশে ফাটল দেখা যাচ্ছে, মুখে ও জিভে ঘা, তাছাড়া তার ত্বক খসখসে হয়ে যাচ্ছে। সুমনের দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকের কত লিটার থাকা উচিত? স্বাভাবিকভাবে কত লিটার থাকা উচিত? উত্তর হবে ক 5 থেকে 6 লিটার স্বাভাবিকভাবে থাকা উচিত। যেহেতু তার বয়স 32 বছর, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, ওজন যেহেতু 55 কেজি, খুবই কম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিএমআইটা খুবই কম হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার পরিমাণ কত লিটার থাকা উচিত? রক্তের পরিমাণটা 5 থেকে 6 লিটার। তো 6 নাম্বার বলছে সুমনের কোন খাদ্যগুলো বেশি খাওয়া প্রয়োজন? উত্তর হবে ঘ যকৃৎ, দুধ এবং অঙ্কুরিত বীজ। 7 নাম্বার, ভ্রূণদেহ প্রতি বর্গমিলিমিটার রক্তে
মানে তোমাকে বলছে ভ্রূণ দেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা কত? উত্তর হবে ঘ 80 থেকে 90 লাখ। 80 থেকে 90 লাখ। 8 নম্বর, মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন? লোহিত রক্ত কণিকার আয়ু হচ্ছে ক 120 দিন। নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে? উত্তর হবে ক লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা। 10 নম্বর প্রশ্ন তোমাকে বলছে লোহিত কণিকার আয়ু কতদিন? উত্তর হবে ঘ 120 দিন। 11 নম্বর, লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর হবে খ প্লীহাতে। 12 নম্বর, পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত রক্ত কণিকার সংখ্যা নিচের কোনটি? উত্তর হবে ক 40 থেকে 50 লাখ। উত্তর হবে কি ক 40 থেকে 50 লাখ। 13 নম্বর, কোনটি অ্যান্টিবডি গঠন করে? সেটা হচ্ছে ক লিম্ফোসাইট। এরপরে 14 নম্বর, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? উত্তর হবে খ হিস্টামিন। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন, খ উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন বলছে অণুচক্রিকার গড় আয়ু কতদিন? উত্তর হবে খ 5 থেকে 10 দিন। অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। 16 নম্বর, মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি? উত্তর হবে খ লিম্ফোসাইট। এরপরে 17 নম্বর, কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা দেয়? উত্তর হবে ক লোহিত রক্তকণিকা। এরপরে হচ্ছে 18 নম্বর, কোন রোগে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? উত্তর হবে ঘ পারপুরা। উত্তর কি পারপুরা। এরপর 19 নম্বর, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে নিচের কোন রোগটি হয়? উত্তর হবে ঘ পারপুরা রোগ হয়। এরপরে 20 নম্বর, কোনটি বংশগত রক্তের রোগ? কোনটি বংশগত রক্তের রোগ? উত্তর হবে খ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া যাদের রোগ হয় তারা বংশগতভাবে এই রক্তের রোগ হয়ে থাকে। 21 নম্বর প্রশ্নটা দেখো, রক্ত শূন্যতা হয় যখন যখন রক্ত শূন্যতা হয় তখন হচ্ছে আরবিসি, হ্যাঁ আরবিসি হ্রাস পায়। রক্ত শূন্যতা কখন হয়? যখন আরবিসি হ্রাস পায় তখন রক্ত শূন্যতা হয়। 22 নম্বর, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কি? বেসোফিল, তারপরে ইউসিনোফিল, মোনোসাইট। উত্তর হবে ক 1 ও 2 সঠিক হবে। 23 নম্বর প্রশ্ন বলছে কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত? কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি কি অনুপস্থিত? উত্তর হবে গ এবি রক্তের কি অ্যান্টিবডি অনুপস্থিত। তারপরে 24 নম্বর বলছে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? উত্তর হবে ঘ ও পজিটিভ। মানে ও গ্রুপের, মানে পজিটিভ হোক আর নেগেটিভ হোক ওটা ম্যাটার করে না, বড় হচ্ছে যে ও গ্রুপের ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। আচ্ছা, 25 নম্বর বলছে সর্বজনীন দাতা গ্রুপ কোনটি? ওটা হচ্ছে ও, মানে ও গ্রুপের যারা ব্লাড আছে তারা সর্বজনীন দাতা, মানে সবাইকে, সব গ্রুপের রক্তের মানুষকে তারা রক্ত দিতে পারে। এরপর 26 নম্বর সর্বজনীন গ্রহীতা, মানে সে সব রক্তের গ্রুপ থেকে সে রক্ত নিতে পারে, সেটা হচ্ছে ঘ এবি। বুঝতে পারছো? কোন গ্রহীতা হচ্ছে সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি, সর্বজনীন দাতা হচ্ছে ও। এরপরে দেখো মনে রাখার স্বার্থে আমি একটা কলাম দিয়ে দিছি, কারণ এখান থেকে একটা কোশ্চেন তোমাকে আসেই যে রক্তের গ্রুপ এ, তখন সে যে গ্রুপকে রক্ত দান করতে পারবে, মানে এই গ্রুপের রক্ত যাদের শরীরে আছে তারা যে গ্রুপের রক্তকে ব্যক্তিকে দান করতে পারবে রক্তের গ্রুপকে, সেটা হচ্ছে এ এবং এবি। এবং যে গ্রুপ থেকে সে যার যদি দরকার হয় এ গ্রুপ এ পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এই গ্রুপের রক্তের ব্যক্তি সে ব্লাড নিতে পারবে, কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? এ এবং ওর কাছ থেকে নিতে পারবে। আবার বি গ্রুপের যেটা, সেটাকে কি করতে পারবে? রক্ত দান করতে পারবে বি এবং এবি কে, এবং গ্রহণ করতে পারবে বি এবং ও গ্রুপের রক্ত থেকে। এবং এবি যাদের, সেটা শুধুমাত্র রক্ত দান করতে পারবে এবি কে এবং গ্রহণ করতে পারবে এ বি এবি ও। তার মানে এটা কি ওই যে বলছে সর্বগ্রহীতা, তাই না? এবি সবার কাছ থেকে সে গ্রহণ করতে পারবে। আবার ও যে গ্রুপের মূল আছে, ও গ্রুপের যে ব্লাড গ্রুপ আছে এটা সবাইকে সে দান করতে পারবে, যে আমাদের রক্তের গ্রুপ চারটাকে সে দান করতে পারবে এবং শুধুমাত্র গ্রহণ করতে পারবে ও পজিটিভের কাছ থেকে শুধুমাত্র গ্রহণ করতে পারবে। এবং কার কোনটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রক্তের গ্রুপ কি আমার একটু কমেন্টে জানিয়ে দিও। দেখো যে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। ক এর জন্য রক্ত প্রয়োজন কিন্তু ক এর রক্তের গ্রুপ জানা নেই। খ বললো আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ জানা আছে। তো 27 নম্বর, খ এর জানা মতে তার নিজের রক্তের গ্রুপ কি হবে? উত্তর হবে খ ও নেগেটিভ হবে। 28 নম্বর বলছে খ এর রক্তের গ্রুপ যদি ভিন্ন হয় তবে ক ও খ এর রক্ত নিলে কি সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। ক
উত্তর হবে গ, রক্ত জমাট বেঁধে তার জীবন বিপন্ন হতে পারে। রক্ত জমাট বেঁধে তার জীবন বিপন্ন হতে পারে। এটা আমরা সতর্ক থাকবো, কারোর ব্লাড নেওয়ার আগে অবশ্যই তার ক্রস ম্যাচিং প্লাস হচ্ছে হিমোগ্লোবিন প্লাস হচ্ছে তার ব্লাড গ্রুপটা অবশ্যই আমাদের চেক করে নেওয়া উচিত। 29 নাম্বার, ক এর রক্তের গ্রুপ জানার গুরুত্ব হলো কি? ক এর রক্তের গ্রুপ জানার গুরুত্ব হলো কি? 1 নাম্বার সঠিক রক্তদান, 2 নাম্বার রক্তদান নীতি অনুসরণ, এরপরে বড় ধরনের বিপর্যয় এড়ানো। উত্তর হবে ঘ 1, 2, 3 সঠিক হবে। 30 নাম্বার প্রশ্ন বলছে মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? উত্তর হবে খ 4টি। 31 নাম্বার নিচের কোনটি অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে? উত্তর হবে ঘ ধমনী ও পালমোনারি শিরা। 32 নাম্বার রবিন সাহেবের রক্তের এলডিএল এর পরিমাণ 150 মিলিগ্রাম থেকে অনেক বেশি হলে কি হয়? রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, করোনারি থ্রম্বোসিস হতে পারে, ধমনী শক্ত হয়ে যেতে পারে। উত্তর হবে গ 2 এবং 3। 33 নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটির প্রয়োজন? উত্তর হবে খ নিয়মিত ও পরিমিত ব্যায়াম করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার নাম্বার 7 সপ্তম অধ্যায়ের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা শিখে নিব, যে প্রশ্নগুলো সপ্তম অধ্যায় থেকে তোমাদের সকল বোর্ডে এবং 2026 সাল সিলেবাস অনুযায়ী করা এবং সকল বোর্ডে আসবে, সেই প্রশ্নগুলো আমরা এখন শিখে নিব। যে 1 নাম্বার বলছে কোনটি শক্তিশালী অ্যাসিড? কোনটি শক্তিশালী অ্যাসিড? উত্তর হবে ঘ নাইট্রিক অ্যাসিড মানে HNO3। 2 নাম্বার কোনটি শক্তিশালী অ্যাসিড? এই যে নাইট্রিক অ্যাসিড, আমি একটু আগে শিখে আসছি, এটা হচ্ছে সংকেত দেওয়া আছে, এটা বাংলায় দেওয়া আছে, এটা কি নাইট্রিক অ্যাসিড। খ নাম্বারটা সঠিক, খ নাম্বারটা সঠিক। এরপর বলছে কোনটি দুর্বল অ্যাসিড? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। কোনটি দুর্বল অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড। 4 নাম্বার কোনটি দুর্বল অ্যাসিড? উত্তর হবে ঘ নাম্বারটা, এই যে C6H8O7, এটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড। এরপরে তোমাকে বলছে 5 নাম্বার কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়? আংশিকভাবে বিয়োজিত হয়। উত্তর হবে ঘ অ্যাসিটিক অ্যাসিড আংশিকভাবে বিয়োজিত হয়। 6 নাম্বার কোনটি অ্যাসিড? মানে কোনটি অ্যাসিড, এখানে হচ্ছে যে যৌগগুলা বা যে যৌগগুলা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারাই হচ্ছে অ্যাসিড। এই যে দেখা যাচ্ছে এখানে এটা জলীয় দ্রবণে OH আয়ন দিবে, এটা OH নেগেটিভ আয়ন দিবে, এটাও দেখা যাচ্ছে OH হাইড্রোক্সিল মূলক নেগেটিভ আয়ন দিবে, আর এটা তো নাইট্রিক হাইড্রোজেন আয়ন দিবেই না, নাইট্রিক মাইনাস আয়ন দিবে। তো এখানেই শুধু একমাত্র এখানে কি করবে, এই যে ইথানোয়িক অ্যাসিডের যে সংকেতটা আছে এখানে H+ আয়ন দিবে। তো এটা H+ আয়ন দেওয়ার কারণে এটা হচ্ছে কি অ্যাসিড। তো তোমাকে যদি বলে যে CH3COOH অ্যাসিড কেন ব্যাখ্যা করো, তুমি বলতে পারো যে CH3COOH অ্যাসিড কারণ এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, এরা টকসারযুক্ত এবং এদের কি তোমার টকসারযুক্ত, এরা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এবং এরা ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করে। 3টা টপিক দিলে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল যে এটা কেন অ্যাসিড। এটা বিস্তারিত আমি বলতেছি পরে, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। 7 নাম্বার ভিনেগারের সংকেত কোনটি? তো ভিনেগার হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিডের যে 5% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তো এখানে যে ভিনেগারের সংকেত হচ্ছে CH3COOH। 8 নাম্বার সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কোনটি? উত্তর হবে ঘ H2SO4 সালফিউরিক অ্যাসিড H2SO4। এরপরে দেখো 9 নাম্বার শক্তিশালী অ্যাসিড কোনটি? তো শক্তিশালী অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড শক্তিশালী না, এটা হচ্ছে কি আমাদের ক নাম্বার সঠিক হবে 1 ও 2। 10 নাম্বার পাকস্থলীর অ্যাসিডিটির জন্য কোনটি দায়ী? আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে রাখবা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা আমাদের বড় বড় খাদ্যকে বৃহৎ খাদ্যকে সেটা ভেঙে ভেঙে টুকরোতে পরিণত করে, সেটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা মনে রাখো, আমার পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 11 নম্বর প্রশ্ন বলছে অ্যাসিডিটি বেড়ে যায় কি কারণে? দুশ্চিন্তায়, নিয়মিত খাওয়ায়, ঘুম না হয়। তো উত্তর হবে খ 1 ও 3। 12 নম্বর পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। উত্তর হবে খ 1 ও 2। 13 নম্বর পিএইচ এর নিরপেক্ষ মান কত? পিএইচ এর নিরপেক্ষ মান হচ্ছে খ 7। এরপর 14 নম্বর পানির পিএইচ এর 7 এর কম হলে পানি কি প্রকৃতির হবে? উত্তর হবে খ অ্যাসিডিক হবে। 15 নাম্বার যে কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে এর পিএইচ কোনটি? উত্তর হবে অ্যাসিডীয় হলে অবশ্যই 7 এর চেয়ে কম হবে। তো 7 এর চেয়ে কম হচ্ছে 6.5। মনে রাখো 7 হচ্ছে নিরপেক্ষ, 7 এর চেয়ে কম অ্যাসিড এবং 7 এর চেয়ে বেশি হচ্ছে ক্ষার। এটা মনে রাখো যে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো কোন জলীয় দ্রবণে ক্ষারকীয় হলে পিএইচ এর মান কত, তার মানে ক্ষার বলে 7 এর চেয়ে বেশি হবে, আর যদি অ্যাসিড বলে 7 এর চেয়ে কি হবে? কম হবে। 16 নাম্বার আমাদের ধমনীর রক্তের পিএইচ এর মান কত? আমাদের ধমনীর রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4।
এবং 17 নাম্বার বলছে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান কত? এটা হচ্ছে ক নাম্বারটা 2 সঠিক হবে। আমাদের পিএইচ এর মান 2 হতে হবে, তাহলে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য একদম পারফেক্ট। 18 নাম্বার করিমের জমির মাটি ক্ষারীয়, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তার কোন জাতীয় সার ব্যবহার করা উচিত? উত্তর হবে ফসফেট। উত্তর হবে কি ফসফেট। 18 কি নাম্বার? ঘ নাম্বারটা সঠিক হবে। বলছে যে ক্ষারীয় মাটির পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে কি হবে? 1 নাম্বার পটাশিয়াম নাইট্রেট, ট্রিপল সুপার ফসফেট। 3 নাম্বার বলছে ম্যাগনেসিয়াম সালফেট। উত্তর হবে ক 1 ও 2। 20 নাম্বার বলছে ফেনফথেলিন ক্ষারকে কোন বর্ণ ধারণ করে? উত্তর হবে খ গোলাপি। 21 নম্বর লাল লিটমাস কাগজ ক্ষারের মধ্যে ডুবালে কোন রং ধারণ করে? উত্তর হবে ক নীল রং ধারণ করে। 22 নাম্বার এসিড নীল লিটমাসকে কোন রঙের পরিবর্তন করে? উত্তর হবে ঘ লাল। 23 নাম্বার মিথাইল অরেঞ্জ ক্ষারকে কোন বর্ণ ধারণ করে? উত্তর হবে খ হলুদ। 24 নাম্বার পিঁপড়ার কামড়ের মাধ্যমে কোন অ্যাসিড নিঃসৃত হয়? উত্তর হবে ঘ ফর্মিক অ্যাসিড। 25 নাম্বার যে নিচের কোনটি মিল্ক অফ লাইফ? উত্তর হবে ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ লাইফ। তারপরে 26 নাম্বার নরম সাবান তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? উত্তর হবে খ পটাশিয়াম হাইড্রোক্সাইড। 27 নাম্বার প্রশ্ন বলছে পিঁপড়া কামড়ালে বা মৌমাছি হুল ফুটালে কি হয়? শরীর জ্বালাপোড়া সৃষ্টি করে, ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়, বেকিং সোডার ব্যবহার করলে ব্যথা দূর হয়। উত্তর হবে খ 1 ও 3। 28 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তো এখানে এই বিক্রিয়াটা যদি তুমি বুঝো যে হাইড্রোজেন হচ্ছে প্লাস এবং ক্লোরিন হচ্ছে মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস, মানে ধনাত্মক আয়ন তৈরি করে যৌগের ভিতরে, তাহলে এখানে ওএস হচ্ছে মাইনাস। তো এই যে ক্যালসিয়াম কাকে ধরবে? এই যে অবশ্যই তো পজিটিভ এবং নেগেটিভকে ধরবে, তাহলে এখানে পজিটিভ হচ্ছে ক্যালসিয়াম আর নেগেটিভ হচ্ছে ক্লোরিন, তাহলে কি হবে? কি ক্যালসিয়াম তারপরে কি ক্লোরিন, রাইট? ক্যালসিয়াম ক্লোরাইড। এন্ড ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, কারণ সে দুইটা ইলেকট্রন কি করে ত্যাগ করে নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য। আর ক্লোরিন হচ্ছে 1, তো 1 এখানে দেওয়া দরকার নাই, তাহলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তার মানে এখানে দেখো আরেকটা উৎপন্ন হয় কি পানি। এই যে হাইড্রোজেন প্লাস এবং হচ্ছে ওএইচ নিলে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তো পানি তো আর অপশনে এখানে নাই, দেখো পানি অপশনে কি আছে? চারটার ভিতরে নাই, আছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে উত্তর সঠিক হবে ঘ ক্যালসিয়াম ক্লোরাইড সঠিক হবে। 29 নাম্বার বেকিং সোডার সংকেত কোনটি? এইগুলা কিন্তু এমসিকিউ তো আসে ভাই, এটা একটু ভালো করে শিখে নাও তোমরা। বেকিং সোডার সংকেত কোনটি? উত্তর হবে ঘ সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। 30 নাম্বার কোনটি ডিমের খোসায় থাকে? কোনটি ডিমের খোসায় থাকে? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চ্যাপ্টার নাম্বার 10 তোমাদের যে অধ্যায়টা সিলেবাস আছে এই চ্যাপ্টার নাম্বার 10 এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শিখে নিব আমরা। এই দেখো 1 নম্বর প্রশ্ন বলছে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে? এটা কিন্তু তোমাদের পদার্থ বিজ্ঞানের একটা পড়া। এখন যা শিখছো জীববিজ্ঞান এবং হচ্ছে রসায়নের যে টপিকগুলো সেগুলো শিখছো, এখন আমরা পদার্থের যে টপিকগুলো আছে, তিনটা ভাগ আছে তোমরা জানো, জীববিজ্ঞান, পদার্থ এবং হচ্ছে রসায়নে তোমাদের বিজ্ঞান বইয়ের ভাগ আছে। তো এখন আমরা পদার্থের যে টপিকগুলো আলোচনা আছে তোমাদের বইয়ে সিলেবাসে সেটা আমরা শিখবো চ্যাপ্টার নাম্বার 10। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে? আচ্ছা তুমি একবার কল্পনা করো তো, মনে করো তুমি বাসে বসে আছো, বাসটা থেমে আছে, হঠাৎ করে বাস কি করলো? যাত্রা শুরু করলো, তো তুমি কোন দিকে হেলে যাও? সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে হেলে যাও, তার মানে ঘ নাম্বারটা সঠিক। আবার যদি চলন্ত একটা বাস হঠাৎ করে থেমে গেছে, তুমি কোন দিকে হেলে যাবে? সামনের দিকে। বুঝতে পারছো তো নাকি? যে চলন্ত বাস যদি থামে তাহলে আমরা সামনের দিকে হালি, আবার যদি আমরা থেমে থাকা বাস চলা শুরু করে তাহলে আমরা পিছনের দিকে হেলে যাই। বুঝতে পারছো? মনে রাখো। 2 নাম্বার চলন্ত বাস থেমে গেলে বাস যাত্রী সামনে ঝুঁকে পড়ে কেন? উত্তর হবে ঘ গতি জড়তার কারণে। গতি জড়তার কারণে, কারণ এটা বিস্তারিত অনেক আছে, তো এটা আমি বললাম না, তাহলে জেনে রাখো যে গতি জড়তার কারণে চলন্ত বাস থেমে গেলে বাস যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। 3 নাম্বার গাড়িতে চড়ার সময় আরোহীকে সিট বেল্ট পরতে হয় কেন? উত্তর হবে জড়তার কারণে। কি কারণে? জড়তার কারণে। 4 নাম্বার নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর হবে বল সমান আমরা জানি এফ সমান বল সমান এফ সমান আমরা সূত্র জানি হচ্ছে এম এ। তো এম হচ্ছে বর আর এ হচ্ছে ত্বরণ। তো তোমাকে এইভাবে বাংলা দিছে, এই যে এফটা কি? এফ হচ্ছে বল, এফ হলো কি বল, আর এই যে এম হচ্ছে ভর, এবং এ হচ্ছে এ দ্বারা বোঝায় ত্বরণ। তাহলে এটা আমাদের সঠিক হবে। আর যদি তোমাদের বাংলা না দেওয়া থাকে, এরকম ভাবে দেওয়া থাকে এফ সমান হচ্ছে এম এ, তাহলে এটাও কিন্তু সঠিক। আশা করি বুঝতে পারছো। এরপরে 5 নাম্বারটা যে একটি গাড়ির ভর 200 কেজি, একটি গাড়ির ভর কত কেজি? 200 কেজি। তাহলে আমি গাড়ির ভরকে যেহেতু আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, আমি এম লিখে নিলাম 200 কেজি। এরপর তোমাকে বলছে গাড়িটির
50 মিটার পার সেকেন্ড বেগে থাকলে এর ভরবেগ কত হবে? কি বলছে, গাড়িটি 50 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে বেগ দেওয়া আছে কি 50 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন তোমাকে বলছে গাড়িটির ভরবেগ কত। তো আমরা ভরবেগ সমান সূত্র জানি হচ্ছে ভরবেগ সমান আমরা সূত্র জানি হচ্ছে পি সমান, ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে, ভরবেগ সমান সূত্র হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগ সমান সূত্র হচ্ছে কি এম বি। তাহলে এম হচ্ছে আমাদের কত দেওয়া আছে 200, আর ভি সমান দেওয়া আছে 50। তো 200 এবং 50 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 5 দোকানে 10, তাহলে হবে কি 10,000, কত হাজার, 10,000 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে এই যে 10,000, আশা করি তোমরা ভরবেগ, তোমাকে এই প্রশ্নগুলো সলভ করে দিলাম, কারণ হচ্ছে এমসিকিউ গুলা, কারণ হচ্ছে একটু মান চেঞ্জ থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, এই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকতে পারে, এবং হচ্ছে তোমাকে সৃজনশীল যে সিকিউ বা সিকিউতে যে আসে ঘ নাম্বারে, এটাও কিন্তু তোমাকে থাকতে পারে। যে উদ্দীপকে এখানে 200 কেজি দিছে, গাড়িটির বেগ দিছে, এরপরে তোমাকে ভরবেগ কত এটা বের করতে বলছে। তো এইভাবে তোমাদের বের করতে হবে, খুব সহজ একটা ম্যাথ। ভর লিখে নিবা, বেগ লিখে নিবা, এরপরে ভরবেগের সূত্র বসায় তুমি ক্যালকুলেশন করলে ম্যাথটা সলভ হবে। তার মানে পাঁচের যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঘ নাম্বারটা, 10,000 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 6 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে 35 কেজি ভরের একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করা হলে উক্ত বস্তুটির ত্বরণ কত। দেখো এটাও একটা ম্যাথ, কিন্তু আমরা এটা কিন্তু ম্যাথ সহজভাবে শিখে নিব। দেখো যে এফ ইকুয়াল টু, আমরা কিন্তু শিখে আসছি যে এফ ইকুয়াল টু শিখে আসছি হচ্ছে এম এ, যেহেতু আমাদের কি দেওয়া আছে, এই যে ভরের মান দেওয়া আছে এবং বলের মান, বলের একক হচ্ছে নিউটন, বলের একক কি নিউটন। তো এন এর মান, এফ এর মানটাও দেওয়া আছে, তো এফ এর মান দেওয়া আছে কত 80 নিউটন, কত 80 নিউটন, 80 নিউটন দেওয়া আছে। এবং এই যে এম এর মানটা দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে 35 কেজি, মানে 35 কেজি দেওয়া আছে। তোমার কাছে এ চাইছে, রাইট? তো এ যে চাইছে, আমি একটু দেখি যে ম্যাথটা কিভাবে সলভ করতে পারি আমরা। যে এ সমান আমরা সূত্র কি, দেখো এটা যদি এই পাশে রাখো, এমটা যদি এই পাশে ভাগ করে দাও, তাহলে আমাদের এ সমান আমরা পাবো এফ বাই কি এম। তাহলে এ কে, এফ এর মান কত 80 বসাই দাও, এরপরে এম এর মান যেটা আছে, এম এর মান হচ্ছে 35। তো 80 কে 35 দিয়ে ভাগ করলে কত হবে 2.29, হ্যাঁ 2.29 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 2.29 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে সঠিক। তার মানে তোমার আনসার কত নাম্বার সঠিক হবে, উত্তর হবে খ নাম্বারটা, এই যে খ নাম্বারে 2.29 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে সঠিক। আশা করি তোমরা কিভাবে ত্বরণ বের করতে সেটা বুঝতে পারছো। তারপরে 7 নাম্বার দেখো যে নিচের কোনটি সূত্রটি সঠিক, নিচের কোন সূত্রটি সঠিক। তাহলে নিচের কোন সূত্র সঠিক, আমি একটু আগে শিখে আসছি না বলতো যে বল সমান কি ভর গুণন ত্বরণ। তাহলে এই যে ক নাম্বারটা, বল সমান ভর গুণন ত্বরণ। 8 নাম্বার প্রশ্ন বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান 30 নিউটন। তাহলে প্রযুক্ত বলের মান কত বলছে 30 নিউটন। তাহলে কত হলো 30 নিউটন। বস্তুটির ভর 10 কেজি হলে, বস্তুটির ভর 10 কেজি হলে এর মান কত, আমরা শিখে আসছি না, দেখো তো এর মান, এ সমান আমরা ইকুয়েশন একটু আগে শিখছি তাই না, এ সমান কি এফ বাই এম, এ সমান এফ বাই এম, এফ এর মান 30 আর এম এর মান কত, এফ এর মান 30, এম এর মান হচ্ছে 10। তো 30 কে 10 দিয়ে ভাগ করলে কত আসে 3 আসে, 30 কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে 3 আসবে। এই যে আমরা কত মিটার পাবো, ঘ নাম্বারটা 3 মিটার পার সেকেন্ড পাবো। এরপরে দেখো 9 নাম্বারটা যে একটি বস্তুর ভর 15 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্রযুক্ত বলের মান কত। তা এখানে সবই দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 15 কেজি, আর এর মান দেওয়া আছে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এফ এর মান চাইছে। তা এফ সমান আমরা সূত্র জানি কি এম এ, তো এম সমান হচ্ছে 15 আর এর মান হচ্ছে 2, তাহলে 15 আর 2 গুণ করলে কত হবে 30, তাহলে বলের একক নিউটন, এই যে 30 নিউটন, তাহলে উত্তর হবে কি ঘ 30 নিউটন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথগুলো খুবই সহজ, একটু ধৈর্য সহকারে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ বুঝবা। দেখো 10 নাম্বারটা কত ভরের একটি বস্তুর উপর, কত ভরের, তার মানে তোমাকে ভরই চাইছে, রাইট? কত ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে, তার মানে বলের কত মান দেওয়া আছে 10 নিউটন বল দেওয়া আছে, প্রয়োগ করলে ত্বরণ হয় 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ত্বরণ এ সমান হয় 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তোমার কাছে চাইছে যে কত ভর, তাই না? তাহলে এফ এম সমান আমরা সূত্র কি জানি, এম সমান সূত্র জানি এফ বাই এ, এফ বাই এ, এফ এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে কত 4, এফ এর কত 10 এবং কত 4, তো ভাগ করলে 10 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি 2 দশমিক কত আসবে 5 কেজি, 2.5 কেজি হবে। তো এখন স্যার এ সমান আমরা এইটা লিখলাম, আবার এম সমান এটা লিখলাম কিভাবে? তো এইভাবে হচ্ছে দেখো এফ সমান আমরা জানি হচ্ছে এম এ, এই সূত্র থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন এম যদি আমরা সমান চিহ্নের ডান পাশে রাখি, এটা এই পাশে গুণ আছে, যদি বাম পাশে আসে তাহলে এফ বাই কি হবে এ হবে না। আবার যদি ইকুয়েশন দেখো আমরা যদি এটা এই পাশে রাখি,
আর এমটা দেখো, এমটা যদি এফ এর নিচে ভাগ করে দেই তাহলে এফ বাই কত হবে, এম হবে না? তো ঘুরে তো একই, তাই না? সূত্র কি ক্যালকুলেশন একটা সূত্র থেকে আসতেছে না? তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা সলভ করবা। এরপরে আমরা একটু একটু মুছে দেই। দেখো যে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা 11 নাম্বার প্রবলেমটা সলভ করবো। দেখো যে 2 কেজি ভরের একটি গোলক 5 সেকেন্ড যাবত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ চলছে, গোলকটি কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? তো এখানে দেখো সময়টা কিন্তু দেওয়া আছে, তাই না? 5 সেকেন্ডে। তো 5 সেকেন্ডে যদি দেওয়া থাকে, এখন কথা হচ্ছে কি পরিমাণ, এখানে কিন্তু এফ সমান আমরা বল যে বের করতে বলছে, এফ সমান কিন্তু আমরা সূত্র জানি কি এম এ। তো এখানে এম এর মান দেওয়া আছে 2 কেজি, এম এর মান কত 2 কেজি, আর এর মান কত দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গুণ করলে কত হবে 6। তাহলে 6 যদি হয় তাহলে কত নিউটন, বলের একক নিউটন, তাহলে 6 নিউটন। আনসার হয়ে গেল খ নাম্বারটা 6 নিউটন। এখানে কিন্তু আমার সময়ের কোনো প্রয়োজনই হলো না। এই সময়টা দেওয়াতে তোমার মাথাটা কি করে দিছে, একটু ঘুরাই ফেলেছে। মানে তুমি এই সময়টা দেখলে হে স্যার তো সময় দিয়ে করাই নাই, আমাদের তো এইটা আবার এই মানটা কই বসাবো, এই ভ্যালুটা কোথায় বসাবো, এই ভ্যালুটা যদি আমি না বসাতে পারি তাহলে তো ম্যাথই হবে না। না, তোমাকে বুঝতে হবে কি চাইছে, আর ওই ওই সূত্রটা বসে ওই ইকুয়েশনের ওই এইগুলার চলকগুলার বা ওই ভ্যালুগুলার মান বসালে আমাদের কি ক্যালকুলেশন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে একটি স্থির বস্তুর সমত্বরণে চলা শুরু করে 8 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, ত্বরণ কত? তো কত বলছে যে 8 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপরে তোমাকে বলছে ত্বরণ, বলছে কি একটা স্থির বস্তু সমত্বরণে, তাই না? তাই একটা স্থির বস্তু যদি স্থির বস্তু থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আদি বেগ হয় 0, আদি বেগ কত 0, এবং শেষ বেগ কত প্রাপ্ত হয়েছে, শেষ বেগ প্রাপ্ত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। আর সময় দেওয়া ছিল টি সমান কত 8 সেকেন্ড, কত 8 সেকেন্ড। তো আমাদের কি চাইছে, ত্বরণ চাইছে। তো ত্বরণ সমান আমরা সূত্র জানি এইভাবে যে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে ভি এর মান কত দেওয়া আছে দেখো তো, এই যে ভি এর মান পাইছি আমরা 20, আর ইউ এর মান পাইছি হচ্ছে 0, এবং টি এর মান দেওয়া আছে 8। এবং তাহলে 20 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে 20 হবে, এবং 8 যে ভাগ আছে আমরা ভাগ অবস্থায় লিখে নিব। তাহলে এখন আমরা যদি 20 কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 2 দশমিক কত আসবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। এই যে আনসার পাইছি আমরা, তাহলে কত হবে 12 নম্বরের উত্তর হবে ঘ নাম্বারটা, যে 2.5 মিটার পার সেকেন্ড। এখন 13 নাম্বারটা দেখো কোনটি বলের একক? একটু আগে আমি বলে আসছি না বলের একক কি নিউটন, বলের একক এন দ্বারা প্রকাশ করছে বলতে পারছিলাম। এই যে নিউটন বাংলায় আছে, এখানে জায়গায় কি থাকতে পারে এন থাকতে পারে। তো বলের একক কি নিউটন। 14 নাম্বার এফ সমান যদি এম এ সম্পর্কটি হলো, এফ সমান এম এ সম্পর্কটি হলো, দেখো যদি ভর, এখানে বোঝাই যাচ্ছে যে এফ সমান যদি এম এ হয় তার মানে এম যদি বাড়ে তাহলে এফ বাড়বে, এম কমলে এফ কমবে। এম হচ্ছে ভর, এফ হচ্ছে কি বল। তাহলে ভর যদি বাড়ে বল কি বাড়বে, বল ভর যদি কমে বল কি কমবে। এরপরে এ ত্বরণ যদি বাড়ে তাহলে বল কি বাড়বে, আবার ত্বরণ যদি কমে বল কি কমবে, কারণ হচ্ছে এই দুইটা কি সমান। আচ্ছা, তারপরে ভর দ্বিগুণ হলে বলের মান দ্বিগুণ হবে, রাইট। এরপরে ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে না, এটা রং, এবং বল দ্বিগুণ হলে ত্বরণ দ্বিগুণ হবে, এটাও রাইট। বুঝতে পারছো? তাহলে 1 এবং 3 সঠিক। উত্তর হবে কি খ নাম্বারটা 1 এবং 3 সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। 1500 কেজি একটি বাস 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। জরুরি ব্রেক চাপা হলে তার সিপাত সহ অনেক যাত সামনের দিকে ঝুঁকে পড়লো। গাড়িটি কত বলে চলছিল, কত বলে চলছিল? তো এখানে সহজ হিসাব, যে কত বলে চলছিল মানে এফ সমান আমরা কি জানি, এম এর সূত্র জানি। তো এম হচ্ছে কত 1500, আর এ হচ্ছে কত 4। তো আমরা 1500 যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6000 হবে, এটাই তো সঠিক, তাই না? তাহলে গ নাম্বারটা সঠিক হবে 6000 নিউটন। 16 নাম্বার ব্রেক চাপায় সিপাত সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ কি? গাড়ি সংলগ্ন দেহের অংশের গতি কমে যাওয়া, এটা রাইট হবে। গাড়ি সংলগ্ন দেহের অংশের গতি বেড়ে যাওয়া, এটা রং। দেহের উপরের অংশের গতি পূর্বের মতো থাকতে চাওয়া, এক উত্তর হবে 1 এবং 3 সঠিক, খ নাম্বারটা সঠিক হবে। এরপরে 17 নাম্বার ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে? এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিকেট ব্যাটের উপর যদি বল প্রয়োগ করে তাকে এখানে প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়। 18 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক বল? উত্তর হবে খ মহাকর্ষ বল হচ্ছে মৌলিক বল। অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে ঘ নাম্বার মধ্যাকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল কি? পৃথিবী এবং স্বয়ং তোমার নিজের মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে কি অভিকর্ষ বল, আর পৃথিবীর মধ্যে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ সেটা হচ্ছে কি মহাকর্ষ বল, আর মহাকর্ষ বল হচ্ছে মৌলিক বল। 20 নাম্বার গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ কি? উত্তর হবে মধ্যাকর্ষণ বল। উত্তর কি মধ্যাকর্ষণ বলের কারণে গাছ থেকে ফল মাটিতে পড়ে। 21 নাম্বার
সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। 22 নাম্বার, তড়িৎ চৌম্বকীয় বলের বৈশিষ্ট্য। তড়িৎ চৌম্বকীয় বলের বৈশিষ্ট্য কি? শুধু আকর্ষণ করে, আকর্ষণ ও বিকর্ষণ দুটোই করে, মধ্যাকর্ষণ শক্তির তুলনায় অনেক শক্তিশালী। উত্তর হবে গ, 2 এবং 3 সঠিক হবে। এরপরে 23 নাম্বার, একটি বস্তুকে গড়িয়ে দিলে কিছু দূর যাওয়ার পর থেমে গেল, কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? উত্তর হবে ঘর্ষণ। উত্তর কি? ঘর্ষণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিও তোমরা। 24 নাম্বার প্রশ্ন, ঘর্ষণ বল নিচের কোনটির উপর নির্ভর করে? উত্তর হবে ঘ, বস্তুর ভর ও পৃষ্ঠতলের প্রকৃতির উপর নির্ভর করে। 25 নাম্বার, সুটকেসের নিচে চাকা লাগানো হয় কেন? উত্তর হবে ঘ, ঘর্ষণ কমাতে চাকা লাগানো হয়। 26 নাম্বার, কোন ঘর্ষণের ফলে, কোন ঘর্ষণ বলের জন্য আমরা হাঁটতে পারি? উত্তর হবে ক, স্থিতি ঘর্ষণের ফলে আমরা হাঁটতে পারি। 27 নাম্বার, প্রয়োজনীয় উপদ্রব কোনটি? উত্তর হবে ক, ঘর্ষণ হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব। এই ঘর্ষণ নিয়ে তোমাদের একটা কোশ্চেন হবেই, একদম স্টার চিহ্ন মেরে রাখো এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখো যে স্যার বলছে ঘর্ষণ থেকে একটা ম্যাথ আসবে। বুঝতে পারছো? তো এখন আমরা চ্যাপ্টার নাম্বার 11, 11 নম্বর চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা তোমার 26 সালের সিলেবাসের একদম বইয়ের লাস্ট চ্যাপ্টার। এই যে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, এখানেই আমরা বিদ্যুতের যাবতীয় হিসাব শিখবো। খুব সতর্কতার সাথে শিখো এবং মনোযোগ সহকারে শিখো এবং বারবার দেখার চেষ্টা করো। তোমরা পিডিএফ করো না তো, পিডিএফ দিয়ে কি করবা? তোমার সামনে কি বই আছে না? বই কি পড়ছো? 2 বছর কি বই পড়ছো? তুমি বলো, পিডিএফ দিয়ে কি করবা ভাই? তুমি ক্লাসটা একবার দেখো, মাথায় থাকবে, শুনছো, মাথায় থাকবে, স্যারের কথা মনে থাকবে, ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবা। এটাই দরকার। তোমার পিডিএফ দিয়ে কি করবা ভাই? পিডিএফ দরকার নাই, তুমি ক্লাসটা ভালো করে দেখো। এরপরে তোমার আমার ভিডিও ডেসক্রিপশনে প্লাস হচ্ছে আমি ভিডিওর ক্লাসের প্রথম কমেন্টে কিন্তু তোমাদের পিন কমেন্টে কিন্তু আমার পার্সোনাল ফেসবুক পেজ এবং হচ্ছে আমার প্রতিষ্ঠানের পেজ এবং প্রতিষ্ঠানের গ্রুপ লিংক দেওয়া আছে। অবশ্যই তোমরা সেখানে জয়েন হবা গুরুত্বপূর্ণ পোস্ট পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো ভিডিওটা। এই ভিডিওতে আমি 3000 লাইক, 3000 কমেন্ট, 3000 শেয়ার চাই তোমাদের কাছে। এটা আমার অনুরোধ, আবদার। আমরা এই যে কষ্ট করতেছি, এটা তোমাদের আবদার, তোমাদের কাছে আমার আবদার। সেটা তোমরা অবশ্যই শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি লাইক করবা। দেখো 1 নাম্বার বলছে, এই চিহ্নটি কিসের প্রতীক? এই চিহ্নটা এরকম ছিল, এই চিহ্নটা এরকম ছিল, বুঝতে পারছো? এই চিহ্নটা এরকম ছিল, এই চিহ্নটা এরকম ছিল। তো এই চিহ্নটা হচ্ছে এরকম ছিল। এই চিহ্নটা হচ্ছে স্থির রোধ। রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা। রোধ জিনিসটা কি? বিদ্যুৎ প্রবাহের বাধা। এটা হচ্ছে রোধের চিহ্ন, এটা হচ্ছে স্থির রোধের চিহ্ন। আর এরকম ছিল, হ্যাঁ, এরকম ছিল। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? স্থির রোধ বোঝায়, স্থির রোধ বোঝায়। আচ্ছা, 3 নাম্বার, কোনটি পরিবর্তনশীল রোধের প্রতীক? কোনটির পরিবর্তনশীল? এই যে দেখো যে এটা কি স্থির রোধ পাইছিল না? এটার মধ্যে যদি তুমি একটা কেটে দাও, এরকম কাটা চিহ্ন যদি থাকে, তীর চিহ্ন, তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। এই যে ঘ নাম্বারটা সঠিক, এটা হচ্ছে কি? পরিবর্তনশীল রোধ। ঘ নাম্বারটা সঠিক হবে। বুঝতে পারছো? এরপরে 4 নাম্বার বলছে, কোনটি সংযুক্ত তারের প্রতীক? সংযুক্ত তারের প্রতীক হচ্ছে এই যে গ নাম্বারটা, এটা হচ্ছে সংযুক্ত তারের প্রতীক। এটা হচ্ছে কোষ, হ্যাঁ, এটা কোষ। তো এটা মনে করে এটা হচ্ছে সংযুক্ত তারের প্রতীক, বুঝে নিও। এরপর 5 নাম্বার, একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে? একটি ব্যাটারিতে সাধারণত 3টি অংশ থাকে, এটা তোমরা মুখস্থ করে নিও। 6 নাম্বার প্রশ্ন বলছে, 1.5 ভোল্টের 4টি ব্যাটারি সিরিজে সংযোগ করলে বিভব কত হবে? বলছে 1.5 ভোল্টের 4টি ব্যাটারি সিরিজে, মানে সিরিজ হচ্ছে শ্রেণীবর্তনী। সিরিজ হচ্ছে কি? শ্রেণীবর্তনী। মনে করে যে বিয়ে বাড়িতে আমাদের যে এই যে ঝাঁজ বাতিগুলা আছে না, যে মনে করো একটা এখানে বাতি, আরেকটা এখানে বাতি, একটা সুইচ দিলে সব বাতিগুলাই জ্বলে। দেখছো না বিয়ে বাড়িতে অনেকগুলা যে বাতিগুলা আমরা ব্যবহার করি, ঝিলিক বাতি যেগুলা বলে, হ্যাঁ, ওই এই বাতিগুলা, এগুলো হচ্ছে শ্রেণীবর্তনীতে। একটা ক্লিক করলে মনে করে একটা সুইচ দিলে সবগুলো একসাথে জ্বলে, এটা হচ্ছে সিরিজ বর্তনী। বর্তনী 2 প্রকার। বর্তনী হচ্ছে কি? যে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। বর্তনী হচ্ছে 2 প্রকার, একটা সিরিজ যেটা শ্রেণী বর্তনী, আর একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল বর্তনী। তো এখানে সিরিজ বর্তনীতে মনে করে এটা একটা সিরিজ বর্তনী, এখানে তুমি কি দিছো? ফ্যান চালাইছো, এখানে হচ্ছে কি? ফ্যান। এখানে হচ্ছে তোমার বাতি। বুঝতে পারছো? একটা সুইচ দিলে কি করে সবগুলাই জ্বলে। তো এখানে বলছে 4টা জ্বালাইছে। কয়টা? 4টা বাতি জ্বালাইছে। তো 1.5 ভোল্টের 4টি ব্যাটারি সিরিজ সংযোগ করলে বিভব কত? তাহলে একটার জন্য 1.5, আরেকটার জন্য 1.5, আরেকটার জন্য 1.5, আরেকটার জন্য 1.5। যদি 4টায় তুমি 1.5, 1.5, 1.5 যদি যোগ করো, তাহলে কত হবে? 6 ভোল্ট হবে। কত ভোল্ট? 6 ভোল্ট। এটা হচ্ছে উত্তর। তো 1.5 এর জায়গায় অন্য কিছু দিলে 5টা, তাহলে 6টা থাকলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করবে। 7 নাম্বার হচ্ছে, একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্টে চলে 6টি সেলের সিরিজ সংযোগ কত ভোল্ট হবে? তাহলে 6টি, 4টির জন্য কয়টা হয়েছে? 6টি হয়েছে। তো 6টার জন্য কত হবে? আরো 3 বাইরে যাবে, তার মানে কয়টা হবে? 9টা হবে। কি হবে? 9টা।
8 নাম্বার, বাসা বাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ হচ্ছে খ 220 ভোল্ট। 9 নাম্বার, হিটারের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার? উত্তর হবে গ 15 এম্পিয়ার। মানে হিটারের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার? উত্তর হবে কি গ 15 এম্পিয়ার। 10 নাম্বার, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে ঘ কপার সালফেট। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ হচ্ছে সালফেট মাইনাস আয়ন দেয়, কপার হচ্ছে প্লাস আয়ন দেয়। এরপরে দেখো 11 নাম্বার, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে এটাকে সবগুলাকে। এখানে দেখো কপার প্লাস সালফেট মাইনাস, হাইড্রোজেন প্লাস সালফেট মাইনাস, সোডিয়াম প্লাস ওএইচ হাইড্রোক্সিল মূলক মাইনাস, কিন্তু এটারে কিন্তু কি নাই, তড়িৎ বিশ্লেষণ করা যায় না। এখানে ঋণাত্মক এবং পজিটিভ মান নেই, পজিটিভ কোনো যৌগমূলক এখানে নেই, এখানে বিশ্লেষণ করা যায় না বিধায় এখানে কি গ নাম্বারটা সঠিক। 12 নাম্বার, কোনটির মাধ্যমে তড়িৎ রিপেয়ারিং করা হয়? রিপেয়ারিং করা হয়। উত্তর হবে ঘ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনটির তড়িৎ রিপেয়ারিং করা হয়। 13 নাম্বার, রিফা চকচকে ধাতুর নেমপ্লেট বানাতে চায়। রিফা চকচকে ধাতুর নেমপ্লেট বানাতে চায়, সে নিচের কোন পদ্ধতি অবলম্বন করবে? উত্তর হবে কি গ নাম্বার তড়িৎ মুদ্রণ। 14 নাম্বার, দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো 1 নাম্বার বলছে সোডিয়াম অক্সাইড, এবং 2 নাম্বার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং 3 নাম্বার হচ্ছে সিলভার নাইট্রেট। উত্তর হবে খ 2 এবং 3 সঠিক হবে। 15 নাম্বার প্রশ্ন বলছে 1 মেগাওয়াট সমান কত? সমান কোনটি? 1 মেগাওয়াট সমান কোনটি? উত্তর হবে খ 10⁶ ওয়াট। 10⁶ ওয়াট। তো কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা, মনে রাখো। এরপরে বলছে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 1 কিলোওয়াট সমান হচ্ছে কি 1000 ওয়াট। 1 কিলো সমান 1000 ওয়াট, এবং গুণন হচ্ছে 1 ওয়াট সমান, মানে ঘন্টা সমান 1 ওয়াট, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তো 1000 এবং 3600 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 36, এই যে তারপরে হচ্ছে কয়টা শূন্য আছে দেখো, এই 3টা আর এই যে 2টা শূন্য, তাহলে কয়টা হবে? 5টা শূন্য। তো 5টা শূন্য যদি হয় কয়টা হইলো? 4টা হয়েছে, আরেকটা শূন্য দিলাম। এখন এটাকে যদি তুমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো তাহলে দেখো আমি দিলাম হচ্ছে 3 পয়েন্ট, একটি পূর্ণ সংখ্যার পরে আমি কি দিব? দশমিক দিব, তারপরে আমি 6 দিব, গুণ দিব। এরপরে হচ্ছে দেখো কয়টা এই দিক থেকে, যে মনে করে এখানে দশমিক ছিল, এই দশমিকটা সরাই আমি কি দিলাম? একটা পূর্ণ সংখ্যার পরে দশমিক দিলাম। এখন কথা হচ্ছে এই দশমিকটা কয়টা সংখ্যার পরে দশমিক দিছি? দেখো তো 1 2 3 4 5 6, 6টার পরে দিছি না? তাহলে এখানে মাথার উপরে হবে কি 6, মানে পাওয়ার হবে 6। তাহলে 3.6 গুণন 10⁶ উত্তর হবে কি এই যে খ নাম্বারটা 3.6 গুণন 10⁶। এরকম তোমাকে, এটা কিন্তু আমি কেন বোঝাচ্ছি, কারণ হচ্ছে এটা খ নাম্বার প্রশ্ন আসে, এবং হচ্ছে তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্ন আসে, এবং তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তা আমরা জানি 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো আমরা এখানে গুণ করব, গুণ করে এইভাবে ক্যালকুলেশন করে দিয়ে দিব, আনসার সঠিক হয়ে যাবে। 18 নম্বর বলছে 10 ওয়াট ঘন্টা সমান কত জুল। আচ্ছা 10 ওয়াট ঘন্টা সমান কত জুল, তাহলে আমাদের কিলোওয়াটের কথা বলে নাই, তাই না? তো 10 ওয়াট মানে কি 10 থাকবে, 10 থাকলো, এবং ঘন্টা 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। এবং 3600 যদি আমরা গুণ করি তাহলে হবে কি 36000। তো 36000 কি ওয়াট, তাই না? তো এটাকে যদি আমরা কিলোওয়াট করি, মানে কিলোওয়াট মানে কি 1000 দিয়ে ভাগ করবা। কত দিয়ে? 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে? 1000 এ 2টা 3টা শূন্য কাটা যাবে, তার মানে আমার আসবে 36 কিলো জুল। উত্তর হবে কি এই যে ঘ নাম্বার 36 কিলো জুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 19 নাম্বার বলছে 80 ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন 9 ঘন্টা চললে জুন মাসে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে? তো 80 ওয়াটের যেহেতু বলছে, তাহলে বৈদ্যুতিক আমাদের ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে পি সমান আমরা পাইলাম কি 80 ওয়াট, এবং সময়, সময় হচ্ছে কত? দৈনিক চলছে 9 ঘন্টা, এবং জুন মাস হচ্ছে 30 দিনের। জুন মাস কত? 30 দিন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি যে ব্যয়িত শক্তি, টোটাল ব্যয়িত শক্তি সমান সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু, মনে করো ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি সমান সূত্র হচ্ছে পিটি, কি পিটি সূত্র। তাহলে পি সমান কি? পি সমান পাইছো তুমি 80 গুণন টি সমান হচ্ছে 9 গুণন হচ্ছে কত? 30। তাহলে তুমি ক্যালকুলেশন করো, যে ক্যালকুলেশন করলে কত হবে? যে 80 গুণন হচ্ছে তোমার 9 গুণন হচ্ছে তোমার 13। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে আসতেছে হচ্ছে 2100। কত আসতেছে? 21600। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 21600। তো 21600 এটা কি পাইলা? ব্যয়িত শক্তি পাইছো না?
এই যে ব্যয়িত শক্তি যে পাইলা, একে যখন আমরা 1000 দিয়ে ভাগ করব তখন কিলোওয়াট আওয়ারে চলে যাবে, মানে ইউনিটে চলে যাবে। আগে প্রথমে ব্যয়িত শক্তি বের করব, ব্যয়িত শক্তি বের করার পর তাকে 1000 দিয়ে ভাগ করব, তো 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট আওয়ারে চলে যাবে। এখন আমি যদি 21600 কে 1000 দিয়ে ভাগ করি, কত হাজার দিয়ে? 1000 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 21.6 কিলোওয়াট আওয়ার। এই যে 21.6 কিলোওয়াট আওয়ার আসছে না, এটাই হচ্ছে 21.6 ইউনিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে উত্তর হবে কি বলতো? উত্তর হবে 21.6 ইউনিট, মানে ঘ নাম্বারটা সঠিক হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 20 নাম্বার প্রশ্ন বলছে 60 ওয়াটের একটি ভাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে, মানে প্রতিদিন কত ওয়াটের? 60 ওয়াটের, তার মানে পি এর মান কত? 60। এরপরে 5 ঘন্টা করে জ্বললে, তার মানে টি এর মান হচ্ছে কত? 5 ঘন্টা, তাহলে 5 গুণন কত দিন? 30 দিন চলে। তাহলে 30 দিন চলে কি হবে? যে 5 এবং 30 গুণ করলে 150 ঘন্টা, রাইট? 150 ঘন্টা। আর কত তড়িৎ শক্তি ব্যয় হবে? তা তড়িৎ শক্তি ব্যয়ের আমরা সূত্র জানি যে ব্যয়িত শক্তি সমান সূত্র হচ্ছে পিটি। তাহলে পি এর মান বসাই দাও 60 এবং টি এর মান বসাই দেওয়া হচ্ছে 150। তা গুণ করো, গুণ করে তারপরে 1000 ভাগ করতে হবে না? তাহলে 1000 ভাগ করলে না আমাদের কি কিলোওয়াটে আওয়ারে যাবে বা ইয়া যাবে, ইউনিটে যাবে। তাহলে 60 গুণন 150 আমরা গুণ করলাম, কত হইলো? 9000 হয়েছে। কত হাজার? 9000। এরপরে ভাগ হবে কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে 9000 দিয়ে 1000 ভাগ করলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 9 কিলোওয়াট ঘন্টা হবে। তার মানে 9 উত্তর হবে। তাহলে উত্তর হবে কি? ক নাম্বারটা সঠিক। এর 20 এর হবে 9, ক 9 কিলোওয়াট ঘন্টা। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন বলছে একটি ইলেকট্রিক ভালভের গায়ে লেখা 220 ভোল্ট এর অর্থ বাল্বটির কি? খ নাম্বার সঠিক হবে বিভবান্তর 220 ভোল্ট। 22 নাম্বার এনার্জি সেভিংস বাল্বে কি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়? এনার্জি সেভিংস বাল্বে কি ধরনের বিদ্যুৎ সাশ্রয় হয়? উত্তর হবে গ 20 থেকে 80% বিদ্যুৎ সাশ্রয় হয়। 23 নাম্বার এনার্জি সেভিং ভালভে কোন গ্যাস ব্যাহত হয়? উত্তর হবে গ আর্গন ব্যাহত হয়। কি হয়? আর্গন ব্যাহত হয়। নিচের উদ্দীপকটি পড়ো, 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। তোমাকে বলছে এই যে বর্তনীটা হচ্ছে একটা শ্রেণী বর্তনী। বুঝতে পারছো? যে শ্রেণী বর্তনী, কারণ পর পর সাজানো আছে। কে পর পর আমাদের কি আছে? সাজানো আছে তিনটা ভালভ। তো চিত্র নাম্বার 1 এ তো দেখো 24 নাম্বার বর্তনীটির অসুবিধা হলো, বর্তনী সিরিজ বর্তনীর অসুবিধাটা কি? দেখো সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাতি জ্বলে উঠবে। হ্যাঁ রাইট, এক বাতি সবগুলা জ্বলে উঠবে। এখন অসুবিধাটা কি? যে তোমার দরকার একটা বাতি জ্বালানো, তোমার 20টা বাতি একসাথে জ্বলে গেল, তাহলে এখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এরপরে দেখো যে 2 নাম্বার একটি সুইচ দ্বারা সব নিয়ন্ত্রণ করা সময় কম লাগে, মানে একটি সুইচ দ্বারা সব নিয়ন্ত্রণ করতে সময় কম লাগে, এটা রং কথা। তাহলে 3 নাম্বার হচ্ছে ভোল্টেজ ভাগাভাগি হওয়ার কারণে কোনো বাতি প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না, মানে এই যে প্রথম বাতি যেভাবে উজ্জ্বল ভাবে জ্বলতেছে, দ্বিতীয় বাতি কিন্তু সেভাবে উজ্জ্বল ভাবে জ্বলবে না, কারণ হচ্ছে ভোল্টেজটা কম পাবে প্রথম বাতির তুলনায়। তো 1 এবং 3 সঠিক হবে। খ নাম্বারটা উত্তর হবে 1 এবং 3 সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 25 নাম্বার প্রশ্নটা বলছে দেখো উদ্দীপকের বর্তনীটির ক্ষেত্রে কি করবে? বাতিটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে, ওই যে একটু আগে যে উদ্দীপক দিয়ে আসলাম। বি বাতিটি বিভব পার্থক্য 220 ভোল্ট এবং সি বাতিটি বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে কম। উত্তর হবে ক নাম্বার, এ বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, কারণ এই বাতিটা বেশি ভোল্টেজ পাবে। তোমরা একটু ভিডিওটা পজ করে একটু সামনে যায় পিছনে যায় একটু দেখে আসো যে এই বাতিটা আসলে প্রথমে আছে, আর এই বাতিটাই সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, কারণ প্রচুর পরিমাণে সেটা কি পাবে? ভোল্টেজ পাবে। দেখো নিচের উদ্দীপকটি পড়ো, 26 এবং 27 নং প্রশ্নের উত্তর দাও। 26 নম্বর হচ্ছে বর্তনীটির ক্ষেত্রে কি ঘটে? বর্তনীটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী, বর্তনীটাকে একটা সমান্তরাল বর্তনী, এটা রাইট। এবং 2 নাম্বার বলছে প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে, প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে, এটাও রাইট। 3 নাম্বার বলছে একটি বাতি নষ্ট হলে অন্য বাতিগুলো জ্বলবে না, এটা ভুল কথা। যেমন তোমার বাসা বাড়িতে যে বর্তনীর যে দেওয়া আছে, যে সার্কিটটা দেওয়া আছে সেটা হচ্ছে প্যারালাল। হ্যাঁ প্যারালাল। তো এই প্যারালালে কিন্তু একটা ফ্যান যদি তোমার নষ্ট হয় তাহলে কি বাতি জ্বলে না? বাতি তো জ্বলে। আর বাতি নষ্ট হলে তো একটা ফ্যান চলে না? চলে। তাহলে এখানে যারা বলছে একটি বাতি নষ্ট হলে, এটা হচ্ছে তোমাদের বাসা বাড়িতে যে সার্কিটটা আছে সেই সিরিজটা তৈরি করা, মানে এটা প্যারালাল বর্তনী তৈরি করা। তো এখানে যে একটা বাতি নষ্ট হলে অন্য বাতিগুলো জ্বলবে না, তাহলে এটা ভুল কথা। তার মানে 1 এবং 2 এই সঠিক, ক নাম্বারটা সঠিক হবে। এরপরে তোমাকে বলছে বর্তনীতে দৈনিক 6 ঘন্টা করে বাতি জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? আমরা শিখে আসছি না কিভাবে বের করতে হয়। তো বলছে বর্তনীতে দৈনিক 6 ঘন্টা করে বাতি জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? উত্তর হবে 37.2 ইউনিট খরচ হবে। কিন্তু কিভাবে আসলো ইউনিট, এটা আমরা বের করে নিয়ে দেখো। এই যে দেখো তোমার একটা বর্তনী দেওয়া আছে, এখানে টোটাল আমার 3টা বাতি দেওয়া আছে, তাই না? এই 3টা বাতির টোটাল কত? আমাদের
ওয়াট কত টোটাল সবগুলা যোগ করবা, যে ওয়াট সমান পি সমান হচ্ছে কত 100, তারপরে দ্বিতীয় অর্ডার দেওয়া আছে 60, এরপরে দেওয়া আছে 40, সবগুলা যদি যোগ করা তাহলে কত হবে 200 ওয়াট হবে। কত ওয়াট 200 ওয়াট। তাহলে পি এর মান পাইছো। এবং টি সমান বলছে 6 ঘন্টা করে জ্বালাইলে জানুয়ারি মাসে, তাহলে 6 ঘন্টা করে জ্বালাইছো এবং 6 দিলা, এবং জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, তাহলে আমরা 31 দিলাম। এরপরে 6 এবং 31 কি করবা গুণ করবা, তাহলে 31 এবং 6 কি করলাম গুণ করলাম, তাহলে হচ্ছে 186 সেকেন্ড। এটা আমরা টি এর মান পাইলাম। তো আমরা তো বের করা শিখছি যে ব্যয়িত শক্তি সমান সূত্র হচ্ছে কি পিটি, শিখছি কিনা বলো। তাহলে পি হচ্ছে কত 200 ওয়াট, আর টি পাইলাম হচ্ছে 186 186। তো এটা আমরা কি করব 200 ওয়াটের সাথে আমরা 186 টা গুণ করব, তাহলে আসতেছে 37,200। হ্যাঁ 37,200। তো এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, কারণ ওই যে 1000 দিয়ে ভাগ করলেই তো না আমরা কিসে যেতে পারবো কিলোওয়াট ঘন্টায় যেতে পারবো, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আসে 37.2। কিভাবে আসলে বুঝতে পারছো? 37.2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 28 নম্বর বলছে যে কোনটিতে ইউপিএস ব্যবহার করা হয়, উত্তর হবে গ, এই কম্পিউটারে ইউপিএস ব্যবহার করা হয়। 29 নাম্বার বিদ্যুতের সিস্টেম লসের কারণ হচ্ছে, বিদ্যুতের সিস্টেম লসের কারণ হচ্ছে সরবরাহ পদ্ধতিতে ত্রুটি, দুর্বল মনিটরিং ব্যবস্থা, উন্নত সংরক্ষণ ব্যবস্থা। উত্তর হবে ক, 1 ও 2 সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2026 সালের সিলেবাস অনুযায়ী তোমাদের যে কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলার ইম্পর্টেন্ট টপ এমসিকিউ গুলা, যে এমসিকিউ গুলা তুমি শিখলে তোমার আর অন্য কোনো মাথায় আর অন্য কোনো টিউটোরিয়াল, অন্য কোনো ক্লাস এবং অন্য কোনো এমসিকিউ পড়তে হবে না। তোমাদের সামনে যতটুকু সময় আছে শুধুমাত্র আমার এই ক্লাসটা ভালোভাবে দেখো, দুই একবার দেখো, দেখে এই এমসিকিউ গুলা টোটালি শিখে ফেলো, এবং আমি যে ম্যাথ ক্যালকুলেশন গুলা তোমাদের করে দিছি সেগুলো তুমি 100% শিখে ফেলো। এই টাইপের ছাড়া এই কোশ্চেন গুলা বাহিরে কোনো ধরনের এমসিকিউ তোমাকে আসবে না না না। তোমাদের পরীক্ষার জন্য হলো অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।